আসসালামু আলাইকুম কাছের ভালো বাচ্চারা, তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ একটা প্রোগ্রাম। ফিজিক্সে তোমাদের এমসিকিউর ভয়টা দূর করার জন্য নিয়ে এসেছি ফিজিক্স ম্যাজিস্ট্রি সিরিজ। তো এইখানে এই পুরো সিরিজটাতে আমরা চেষ্টা করব ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলা প্রত্যেকটা টাইপ কভার করবে সেগুলো শেষ করতে। তো আমরা শুরু করবো আজকে ভেক্টর দিয়ে। ভেক্টরের এ টু জেড বোর্ডে লাগবে এরকম সবকিছু শেষ করে ফেলবো। যদি তোমরা এই ক্লাস পুরোটা দেখো তাহলে বোর্ডের জন্য এর চেয়ে বাহিরের কোনো এমসিকিউ বা কোনো এমসিকিউ টাইপ লাগবে না বলে আমি মনে করি। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সর্বপ্রথম যে এমসিকিউটা সলভ করব সেই এমসিকিউটা আসলে কি, যে নিচের কোনটি হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে সব প্রিয়তম প্রেমে ভাষা। সব প্রিয়তম কিসে ভাষা? প্রেমে ভাষা। এইখানে যে সবে স, এই সটা বলতে আসলে বুঝাচ্ছি হলো স্মরণ, বতে হচ্ছে বল, প্রিয় এখানে পৃষ্ঠটান, প্রিয় পৃষ্ঠটান, ঠিক আছে। ও ওতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন। একটা কথা মনে রাখবা, যে সকল রাশিতে শেষে দন্তান্ন বা মধ্যাহ্ন আছে তারা কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, এখন দন্তান্ন বা মধ্যাহ্ন ছাড়া কি ভেক্টর রাশি নেই? আছে। তো বললাম যেগুলাতে দন্তান্ন মধ্যাহ্ন আছে সেগুলো ভেক্টর রাশি, এটা বাদেও আরো ভেক্টর রাশি আছে যেগুলো অলরেডি আমি তোমাদের টেকনিক বলছি। ঠিক আছে, তোমরা এটা জানো, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, এগুলো কিন্তু এই টেকনিকের মধ্যেও পড়ছে। তো প্রশ্নটা হচ্ছে ভেক্টর রাশি খুঁজে বের করতে হবে। তো তুমি অপশন ক থেকে শুরু করো। ফার্স্টে তুমি ভর দেখার সাথে সাথে এটা কেটে দিবা, কারণ ভর একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আমরা এটা কেটে দিলাম। তারপরে কি বিদ্যুৎ প্রবাহ, এটাও একটা স্কেলার রাশি, কেটে দিলাম। তারপরে কি চৌম্বক ক্ষেত্র, টর্ক, কৌণিক সরণ। নিচে দেখো তাপমাত্রা, এটা কি রাশি? স্কেলার রাশি। সো তুমি এভাবে কেটে কেটেই তুমি সঠিক উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছ, যে অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর, চৌম্বক ক্ষেত্র, টর্ক, কৌণিক সরণ। এখন হয়েছে কি, আনফরচুনেটলি আমাদের টেকনিকের সাথে এটা মিলে নাই। এখানে যে কটা আছে এটার মধ্যে এটা পড়ে নাই। ঠিক আছে, এটা জাস্ট অল্প কয়েকটার জন্য, অ্যাকচুয়ালি সবগুলো কিন্তু এখানে কভার করে নাই। ওকে, জাস্ট ছন্দটা খুবই মজাদার, দ্যাটস ওয়াই তোমাদেরকে এটা বলছি, হয়তো কখনো না কখনো এটা কাজে লাগতে পারে। নাম্বার 2, নিচের কোন ভৌত রাশিটি স্কেলার ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট? অর্থাৎ যেখানে কিন্তু কোনো দিকের উপর ডিপেন্ড করবে না। কি কি? মহাকর্ষীয় ক্ষেত্র, প্রাবল্য। মনে রাখবা প্রাবল্য একটা কি রাশি? ভেক্টর রাশি। বিভব, যত বিভব আছে সেটা মহাকর্ষী হোক, সেটা তড়িৎ হোক, সেগুলো কিন্তু কি রাশি? স্কেলার রাশি। তাহলে আমরা সঠিক উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি যে স্কেলার ক্ষেত্রের সাথে সম্পর্কিত। তখন তুমি আনসার কি দিবা? তখন আনসার দিয়ে দিবা হচ্ছে মহাকর্ষীয় বিভব। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো আমরা টাইপ ভিত্তিক ভাবে পড়তেছি। প্রথম টাইপটা হচ্ছে স্কেলার এবং ভেক্টরের হচ্ছে এই উদাহরণগুলা। এখন ভাবতে পারো ভাই এই সোজা সোজা প্রশ্নগুলো আমাদেরকে ক্লাসে কেন করাচ্ছে? উত্তর হচ্ছে এগুলো সব বোর্ডে আসা কোয়েশ্চেন, এগুলো সব বোর্ডে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, 2024, 23, 22, 20 রিসেন্ট যে 4-5 বছর আছে সেগুলো আসা কোয়েশ্চেন, কিন্তু এগুলা দেখে সোজা মনে হতে পারে, আমরা একটু দ্রুত আগাবো সোজাগুলা। তো ভেক্টর রাশি কোনটা? এটা তোমরা সবাই জানো যে এইখানের মধ্যে ভেক্টর রাশি কিন্তু টর্ক, টর্কের কি আছে? দিক আছে। ঠিক আছে, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। এখানে সঠিক উত্তর কিন্তু অ্যাকচুয়ালি দুইটা হবে। ঠিক আছে, সো এটা সঠিক উত্তর কি হবে? ক্ষেত্রফল হবে, টর্ক হবে। তবে তোমরা টর্ক দাগায় এসো। ওকে, দুইটা আনসার থাকলে সঠিকতর অধিকতর সঠিক যদি তুমি বলো তাহলে টর্কটা ইজিলি তুমি বইয়ের মধ্যে খুঁজে পাবা। নিচে কোনটি স্কেলার রাশি? সরণ একটা ভেক্টর রাশি। এই দেখো এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো আবার স্কেলার ভেক্টর কিভাবে হয় সেটা জানার জন্য তোমাদেরকে বেসিক জানতে হবে। গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে তুমি ইনপুটে একটা স্কেলার রাশি দিবা, হ্যাঁ, আউটপুটে তুমি কি পাবা? একটা ভেক্টর পাবা। ঠিক আছে, তাহলে আউটপুটটাই হচ্ছে ওই রাশিটাকে ইন্ডিকেট করে। তার মানে যদি আমাদেরকে বলা হয় গ্রেডিয়েন্ট, তখন তুমি এটাকে ভেক্টর রাশি হিসেবে বলবা। ঠিক আছে, কালের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? কালের ক্ষেত্রে তুমি ইনপুটে যদি ভেক্টর দাও, আউটপুটে কি পাবো? ভেক্টর পাবা, কারণ ক্রস গুণফল করে। তাহলে এটাও আমরা কি বলবো? ভেক্টর রাশি। বাট প্রশ্নে কি চাইছে? প্রশ্নে স্কেলার চাইছে। ডাইভারজেন্সের ক্ষেত্রে তুমি ইনপুটে যদি একটা ভেক্টর দাও, হ্যাঁ, সেটা আউটপুটে কিন্তু স্কেলার হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ হচ্ছে ডট গুণফল করে। ডট গুণফলের আউটপুটটা অলওয়েজ কি হয়? স্কেলার হয়। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম ডাইভারজেন্স আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে নেক্সট কোশ্চেনে, যে স্কেলার রাশির উদাহরণ কোনটি? কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কেন? W সমান F.S। সো এটা ডট গুণফল করতেছি, ডট গুণফল করলে আউটপুটটা কি হয়? স্কেলার হয়। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী টপিকটা, বিশেষ ভেক্টর। এটা ইসাক স্যারের বইয়ের টপিক অনুযায়ী সাজানো হয়েছে। ইসাক স্যারে দেখবা প্রথমে ভেক্টরের বেসিক গুলো দিচ্ছে, তারপর বিশেষ ভেক্টর দিচ্ছে। বিশেষ ভেক্টরের মধ্যে একক ভেক্টর আছে, নাল ভেক্টর আছে। ঠিক আছে, এরপর প্রশ্নে বলা হয়েছে কোন ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলে? দেখো তুমি একটা জিনিস নির্দিষ্ট করে দিচ্ছ, তাহলে সে কি স্বাধীন হতে পারে? না। সমরেখ মানে কি? যে একই রেখার উপর অবস্থিত, সো এটা না। নাল ভেক্টর মানে কি?
যার কোনো মান নাই বা মান শূন্য, যেমন একটা ফিক্স যদি তুমি একটা বিন্দু দিয়ে দাও, এইটাই তার পাদবিন্দু, এইটাই তার শীর্ষবিন্দু। তো যদি পাদবিন্দু শীর্ষবিন্দু দুইটাই যদি উল্লেখ করা থাকতো তাহলে এটা আমরা নাল ভেক্টর দাগাইতাম, বাট শুধুমাত্র পাদবিন্দু বললে সেটা সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম সীমাবদ্ধ ভেক্টর। তারপর এক বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর ও পি ভেক্টরের ঋণ ভেক্টরের লব্ধির মান কত? দেখো একটা ভেক্টর হইতেছে পি এবং সেটার ঋণ মানে কি নেগেটিভ, এই দুইটাকে কি করতে বলছে? লব্ধি করতে বলছে। লব্ধি করা মানেই যোগ করা, দুইটা ভেক্টর লব্ধি করা মানে যোগ করা। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ভেক্টর মাইনাস পি ভেক্টর। তো পি ভেক্টর মাইনাস পি ভেক্টর মানে কি? জিরো ভেক্টর। ঠিক আছে, যেটাকে আমরা নাল ভেক্টর বলতে পারি। তাহলে এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান হচ্ছে 1, নাল ভেক্টরটার মান হচ্ছে 0। ঠিক আছে, নিচের কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই? এটা আমরা কিছুক্ষণ আগে বলছি যে নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু সেম হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে আমরা কি বলে থাকি? এমন ভেক্টরকে আমরা নাল ভেক্টর বলে থাকি। তারপর কোনটি সঠিক ভেক্টর নয়? আচ্ছা, সঠিক ভেক্টর নয় মানে কি? যে ভেক্টরের মানটা 0 নয় সেটা সঠিক ভেক্টর, আর যে ভেক্টরের মান 0 সেটা সঠিক ভেক্টর নয়। তাহলে আনসার কি হবে বলতো? নাল ভেক্টর। তাহলে আনসার কি হবে বলতো? নাল ভেক্টর। ঠিক আছে, আমি আবারও বলি, মান নট ইকুয়াল টু 0 হইলে সেইটাকে আমরা বলবো সঠিক ভেক্টর। ঠিক আছে, সঠিক ভেক্টর। আর মান ইকুয়াল টু 0 হলে সেটাকে আমরা বলবো সঠিক নয়। এখন সঠিক নয় এটা মানে কি? সঠিক নয় এটার মানে কি? দেখো তো, মান 0 কে ইন্ডিকেট করতেছে, আর মান 0 মানেই তো হচ্ছে নাল ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা, এই প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে গেলাম, নাল ভেক্টর। নেক্সট কোশ্চেন, a = -5 যে হলে দিক কোন অক্ষ বরাবর? আমরা সবাই জানি i হচ্ছে x অক্ষ বরাবর, যে হচ্ছে y অক্ষ বরাবর, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটাকে বলবো -y অক্ষ বরাবর বা y অক্ষের ঋণাত্মক দিকে। তাই তুমি খুঁজে বের করো -y অক্ষ কোথায় আছে? এই যে অপশন সি এর মধ্যে আছে। ঠিক আছে, অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। দেখো বলছি কি, একই দিকে, হ্যাঁ একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে, প্রথম কথা হচ্ছে তোমাকে আগে জানা লাগবে যে একই দিকে হলে তারা কি কি ভেক্টর হইতে পারে। একই দিকে হইলে সেটা সমান ভেক্টর হইতে পারবে যদি মান সমান হয়। এখানে মান সমান না, মান অসম বলছে, সো সমান ভেক্টরটা ফার্স্টে বাদ চলে যাবে। ঠিক আছে, সদৃশ ভেক্টর হচ্ছে দিক একই হইতে হবে এবং মান অসমান হইতে হবে, এটা সদৃশ ভেক্টরের শর্ত। ঠিক আছে, সদৃশ এটার বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 1, দিক একই হইতে হবে কিন্তু মান কিন্তু সেম না। ঠিক আছে, মান অসমান। আর বিসদৃশটার ক্ষেত্রে কি হবে? দিকটা ভিন্ন হয়। ঠিক আছে, বিপরীত দিকে হয়। তাহলে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম, ফার্স্টেই পেয়ে গেলাম সদৃশ ভেক্টর। নেক্সট কোশ্চেন, একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? মানে একটা নির্দিষ্ট দিকে সে পথ অতিক্রম করতেছে, তাহলে কি তার কি মান আছে? না, অবশ্যই মান আছে। তার নাল ভেক্টর বাদ, তার মান কি একক ভেক্টর? না, একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে। সরণ ভেক্টর এবং অবস্থান ভেক্টর, অবস্থান হচ্ছে তার অবস্থানকে ইন্ডিকেট করবে, আর সরণ ভেক্টর হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে সে অন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিকে যাবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী যেটা পুরোপুরি মিলে গেল সরণ ভেক্টরের সাথে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এখানে একটা ভেক্টর দিয়ে বলছে একটি একক ভেক্টর হলে m এর মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন। তো একক ভেক্টরের সংজ্ঞাই হচ্ছে যে তার মানটা হবে 1। তাহলে এটার মানটা আমরা নির্ণয় করি। মান কিভাবে নির্ণয় করবো? i এর সহগের স্কয়ার, হাফ কে স্কয়ার করলে 1/4, যে আবার হাফ কে স্কয়ার করলে 1/4, আর m কে স্কয়ার করলে m স্কয়ার, এই ভ্যালুটা হবে 1 এর সমান। তাহলে m এর মান তো আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে? m স্কয়ার সমান আগে উভয়কে স্কয়ার করলে এই রুটটা চলে যাবে, এখানে 1 কে স্কয়ার করলে 1ই থাকবে, আর এই 1/4 ওই পাশে নিয়ে যাও। দেখো 1/4 এর সাথে 1/4 যোগ করলে কিন্তু হাফ হয়। এটা তোমরা অবশ্যই জানার কথা যে 1 হচ্ছে যে কোনো একটা সংখ্যা প্লাস 1 যদি ওই সংখ্যাটাই থাকে তাহলে এটা উত্তর কত হয়? 1 এই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার অর্ধেক। ঠিক আছে, আচ্ছা এটা কেমন তুমি লসাগু করলে বুঝবা। 4 যদি দাও উপরে 1 + 1 2 হয়, তাহলে আমাদের 2/4 মানে কত? হাফ হয়। ঠিক আছে, তো আশা করি এটা বুঝছো। তাহলে 1 - হাফ, হ্যাঁ তাহলে 1 - হাফ যদি আমরা করি m এর মান কত দাঁড়াচ্ছে? আমাদের √/হাফ থাকতেছে, বা 1/√2 বলা যায়। ঠিক আছে, 1/√2। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? অপশন এ। সুন্দর একটা প্রশ্ন ছিল, ছোট বাট সুন্দর। সমজাতীয় অসমমানের, দেখো মান সমান না কিন্তু বিপরীতমুখী হলে সেটা বিসদৃশ, আর একমুখী হলে সেটা সদৃশ। তাহলে সঠিক উত্তরটা আমরা কোনটা বলবো বলতো? বিসদৃশ ভেক্টর। নেক্সট কোশ্চেন, সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি কি?
সমান ভেক্টর, দেখো তার মান সমান হইতে হবে, দিকটাও সেম হইতে হবে। সমজাতীয় রাশি অবশ্যই সমজাতীয় হইতে হবে, সমজাতীয় না হলে সেটা সমান ভেক্টর হবে কিভাবে? তুমি বেগ আর ত্বরণের সাথে তো তুমি বলতে পারবা না দুইটা সমান ভেক্টর, মান সমান হলেও দিক একই থাকলেও কিন্তু তুমি সেটাকে সমান ভেক্টর বলতে পারবে না। ঠিক আছে, সমজাতীয় হইতে হবে, মান সমান হইতে হবে, দিক একই হইতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, শূন্য ভেক্টরের ক্ষেত্রে বা নাল ভেক্টর যেটা আমরা বলে থাকি, শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি হবে? সুনির্দিষ্ট দিক নেই। কথা সত্য, কথা সত্য। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, অসম্ভব। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ কেমনে থাকে? তারপরে হচ্ছে কোনো ত্বরণ থাকে না, এটা মিথ্যা কথা। শূন্য ভেক্টরের আদি বিন্দু, শূন্য ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই বিন্দু থাকে। হ্যাঁ, ওই যে একটা পয়েন্ট থাকে যে এটাই আদি বিন্দু, এটাই শেষ বিন্দু, তাহলে এটা কিন্তু সত্য। আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম 1 ও 3। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আমাদের টাইপ 3-তে। টাইপ 3টা হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম। প্রথমে কি বলা হয়েছে? r সমান সমান a প্লাস b ইকুয়াল টু r সমান সমান a প্লাস b ইকুয়াল টু 0। তার মানে তুমি দুটো ভেক্টরকে লব্ধি করার পর তোমার মান আসতেছে 0। এটা কিভাবে সম্ভব? যদি সেম ভেক্টর, এরকম একটা প্রবলেম সলভ করছি কিন্তু আজকেই, যে a ভেক্টর প্লাস মাইনাস অফ a ভেক্টর, এটা মানে কি আমাদের 0 ছিল, মনে আছে? দেখি এটা অপশনে আছে কিনা। যে মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী, দেখো অসমান না, এইটার এটা সমান হইতে হবে, মানের দিক দিয়ে সমান হইতে হবে, ঠিক আছে, এবং বিপরীত দিকে হইতে হবে। সো এটা বাদ। হ্যাঁ, মূল ভেক্টর দুটি অসমান ও না, অসমান হওয়া যাবে না, সমান হইতে হবে। সমমুখী হলে আবার হবে না, সমমুখী হলে তো এর এ যোগ করলে 2a হয়ে যায়। বিপরীতমুখী হইতে হবে। প্রথম কথা হচ্ছে এ আর এ সমান হইতে হবে, আর হচ্ছে একটা একটা বিপরীত হইতে হবে। তাইলেই এই দুটো যোগ করে 0 আসবে, এই যে আমাদের 0 আনতে বলছে। তাইলে এটা তো হচ্ছে না, মূল ভেক্টর দুটি সমান হইতে হবে আর বিপরীতমুখী হইতে হবে। সো অপশন ডি এর সাথে পুরোপুরি মিলে গেছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা সলভ করবো আমরা, কি বলছে? পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান। তোমাকে আগে জানা থাকা লাগবে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন কখন হয়। আলফা মান যখন 0 ডিগ্রি তখন কিন্তু আর ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কত হবে? পি প্লাস কিউ। আর যখন আলফা মান 180 ডিগ্রি তখন কিন্তু আর মিনিমাম হয়, ঠিক আছে। লব্ধি যখন মিনিমাম হয়ে যায়, পি মাইনাস কিউ হয়ে যায়। একটা কথা মনে রাখবা, যে পি যদি উপরে ভেক্টর চিহ্ন দিয়ে পাশে যদি মডুলাস দেওয়া থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরের মানকে বোঝায়। তার মানে এটা তো সর্বনিম্ন, তাই না? এটা তোমরা জানোই যে লব্ধির সর্বনিম্ন মানের সূত্রটা হচ্ছে কি? পি মাইনাস কিউ। তাহলে তুমি এখানে জাস্ট ভেক্টর আকারে প্রকাশ করে দাও, ভেক্টর আকারে দিয়ে মডুলাস দিয়ে প্রকাশ করে দাও, তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ত্রিভুজে জেড ভেক্টরটি এক্স মাইনাস ওয়াই ভেক্টরের মান ও দিককে নির্দেশ করে? তো এখানে তোমার ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করতে হবে। ত্রিভুজ বিধিটা খুবই সহজ, যে তুমি নির্দিষ্ট একটা বিন্দুকে আগে টার্গেট করবা। ধরো যে কোনো র্যান্ডম একটা বিন্দু, আমি ধরলাম এইটা। তো এইখান থেকে এদিকে গেলে তুমি কি পাচ্ছ? ওয়াই পাচ্ছ এদিকে, ঠিক আছে। এরপর তোমার কাজ হলো যে বিন্দুটা তুমি ধরছো ওই বিন্দু থেকে ঘড়ি কাটার দিকে ঘোরা। তো আমি যে ঘড়ি কাটার দিকে ঘুরি, ওয়াই কে কি পাচ্ছি? ঘড়ি কাটার দিকে পাচ্ছি। তাহলে ঘড়ি কাটার দিকে গেলে পজিটিভ, আর ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে নেগেটিভ। এই টেকনিক ধরে তোমরা আগাবা, ঠিক আছে। ঘড়ি কাটার দিকে যাচ্ছে ওয়াই, তাহলে ওয়াই রে কি করবা? পজিটিভ আকারে লিখবা, ঠিক আছে। তারপরে কি, যখন তুমি যাচ্ছ এক্সটা কিন্তু ঘড়ি কাটার বিপরীত দিকে যাইতেছে, তাহলে কি করবা? ঘড়ি কাটার বিপরীত দিকে হলো নেগেটিভ বলছি, ঠিক আছে। আবার যাও, জেড কিন্তু ঘড়ি কাটার দিকে যাচ্ছে, সো ঘড়ি কাটার দিকে গেলে পজিটিভ, সো প্লাস জেড হবে, ইকুয়াল টু 0 লিখবা, ঠিক আছে। এটি ত্রিভুজ বিধি, যে সবগুলোর যোগফল 0 হয়। এখন এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে স্যার এখানে জেডটা বের করতে বলছে, তাহলে জেডটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে বা জেডটাকে বামে রাখবো, বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাবো। তাহলে জেড ভেক্টর সমান সমান কি হবে? ওই পাশে চলে গেলে এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর হবে। এখন আমরা কিন্তু অপশন এ ধরে অঙ্কটা করছি, তাই না? অপশন এ ধরে কইরা এক্স মাইনাস ওয়াই পাইছি। আর প্রশ্নেও কি বলছে? জেড এক্স মাইনাস ওয়াই সমান মান এবং দিক নির্দেশ করে। তাহলে অপশন এ ধরে কইরা আমাদের উত্তর মিলে গেছে, যেটার সাথে মিলে গেছে। মানে ধরো আমার এখানে আসলো ওয়াই মাইনাস এক্স, কিন্তু স্যার বের করতে বললো এক্স মাইনাস ওয়াই, তাহলে অপশন এ আনসার হইতো না, তখন অপশন বি আমাকে চেক করতে হইতো, ঠিক আছে। এরপর অপশন বি যদি না মিলতো অপশন সি চেক করতে হইতো। মানে আমাদের লাগ ভালো যে অপশন এ ধরে কইরাই মিলে গেছে। তাহলে আনসার কি হবে? অপশন এ। দুটি ভেক্টরের মান সমান, নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানে √3? সুন্দর প্রশ্ন। মান সমান মানে কি? মান সমান মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে পি ইজ ইকুয়াল টু কিউ। হ্যাঁ, বলছি কি কোন অবস্থানে, অর্থাৎ আমাদের আলফা বের করতে হবে। হ্যাঁ, এদের লব্ধি একটি ভেক্টরের মানে √3। তার মানে কি আর সমান সমান কত হবে? √3 ইন্টু পি। তুমি √3 ইন্টু কিউ লিখলেও কোনো সমস্যা নাই, কারণ যেহেতু দুইটা সমান। সো চলো আলফা বের করবো। এখন কিভাবে বের করবো খুব দ্রুত? সেটা হচ্ছে ওই যে আর এর যে বেসিক ফর্মুলা আছে না, আর ইকুয়াল টু √p² + q², সেটা দিয়ে বের করবা। তো রুটটা সরায় করে ফেলো, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে আর স্কোয়ার সমান সমান কত দাঁড়াচ্ছে বলো তো? আর স্কোয়ার সমান সমান হচ্ছে 3p²। তুমি আর স্কোয়ারের জায়গায় কি লিখবা? 3p² লিখবা, ঠিক আছে। এরপর কি লিখবা?
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ তো লিখবা না, কিউ এর জায়গায় পি লিখবা, সবগুলোকে আমরা পিতে কনভার্ট করতেছি, তাহলে পি স্কোয়ার প্লাস এই যে কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এখানে 3টা পি স্কোয়ার, এখানে 2টা পি স্কোয়ার, তাহলে বাম পাশে কয়টা পি স্কোয়ার থাকে? একটা পি স্কোয়ার থাকে, আর ডান পাশে কি থাকে? 2টা পি স্কোয়ার কজ আলফা। এখন দেখো পি স্কোয়ার কেটে দিলে 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কজ আলফার মান কত দাঁড়াচ্ছে? হাফ। বলো তো কজ কতর মান হাফ? আমরা সবাই জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সো দ্য কারেক্ট আনসার ইজ 60 ডিগ্রি। ওকে, সুন্দর একটা প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন, পি ও কিউ দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তার মানে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি। তোমরা এটা সবাই জানো যে সমান মান যদি হয় এবং তারা যদি 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এটার মিনিং হলো একজন এইদিকে ধরো 10 নিউটন বলে টানতেছে, আরেকজন এইদিকে 10 নিউটন বলে টানতেছে, তাইলে আলটিমেট কি কোনো রেজাল্ট থাকবে? জিরো হবে না? জিরো হবে। তুমি দড়ির কথা চিন্তা করো, এইদিকে 10 জন টানতেছে, এদিকে 10 জন টানতেছে, সবার যদি শক্তি সমান থাকে দড়ি তো কোনো দিকে যাবে না, তার মানে লব্ধি এখানে জিরো হবে, তার মানে দড়িটা নড়বেই না। তাহলে কি বলছে? ভেক্টর দুটির লব্ধি আর ও পি এর মধ্যবর্তী কোণ, খেয়াল করে দেখো আমাদের লব্ধি হলো আর, ও তো নড়তেছেই না, পি ধরে যেদিকে সে হইতেছে টানতেছিল, হ্যাঁ, আর কি হইতেছে এদিকে ছিল টানতেছিল, তো আমাদের লব্ধি তো অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েটিভ হয় নাই। ঠিক আছে, লব্ধি ক্রিয়েট হয় নাই মানে কি? সেইটা আগে যা ছিল সেই দিকেই আছে। ক্লিয়ার? তাহলে আনসারটা কি হবে? 0 ডিগ্রি। সো দ্য কারেক্ট আনসার ইজ 0 ডিগ্রি, কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে নাই। আচ্ছা, নেক্সট এই যে প্রবলেমটা সলভ করব, এখানে ভাষাগত কথা তোমার কিন্তু মাথা হ্যাং করায় দিবে। ঠিক আছে, এটা 2024 সালে একটা বোর্ডে আসছিল, খুবই দারুণ একটা প্রশ্ন, এটা পড়ে অনেক এই গত বছর আটকে গেছিল, বুঝতে পারতেছিল না কেমনি কি করবে। তো চলো আমরা পড়ি। এ ও বি দুটা ভেক্টর আমরা কি করব? যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে সাধারণ নিয়মের ক্ষেত্রে কি হবে? নাম্বার 1, নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালভাবে স্থানান্তর করা হয়। কথা কিন্তু সত্য। ধরো কোন একটা ভেক্টর এইভাবে আছে, তুমি চাইলে এটাকে যে কোনো জায়গায় তুমি শিফট করতে পারো, তবে এটার মান এবং দিক সেম রাখা লাগবে। দিক সেম রাখা লাগা মানে কিন্তু সমান্তরাল রাখা, মানে তুমি এই ভেক্টরকে তুমি চাইলে এইদিকে নিতে পারো, তবে সেক্ষেত্রে তোমার এটা সাইজ যত ছিল এটা সাইজ ঠিক ততই রাখতে হবে, এটা যে অ্যাঙ্গেলে ছিল এটা ঠিক সেই অ্যাঙ্গেলে রাখতে হবে। অর্থাৎ তুমি এইটাকে এভাবে রাখবা, ওইটাকে আমরা বাঁকা দিবা, হবে না। কোন একটা ভেক্টরকে মান এবং দিককে যদি তুমি সেম রাখতে চাও তোমাকে অবশ্যই সমান্তরাল রাখা লাগবে। সো এটা কিন্তু সত্য, এই লাইনটা কিন্তু সত্য। 2 নম্বর লাইনটা প্যাচ কি বলছে? বি এর আদি বিন্দুকে এর শীর্ষবিন্দুতে স্থাপন করে এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়। দিলে তো মাথাটা হ্যাং করে, কি এর আদি শীর্ষ, আদি শীর্ষ, আগে তোমাকে জানতে হবে আদি বিন্দু কি শীর্ষবিন্দু কি। ধরো আমি একটা ভেক্টর রাখলাম, তো এই ভেক্টরটার আদি বিন্দু হচ্ছে, একটু অন্য কালার যদি পেন দিই, এটা হচ্ছে এর আদি, এ লেখা আমি একটা আদি লেখা দিলাম। ঠিক আছে, আর এটা ধরো যে এই ভেক্টর যাচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এর শীর্ষ। ঠিক আছে, তাহলে আদি মানে কি? যেখান থেকে শুরু হয়, শীর্ষ মানে কি? যেখান থেকে শেষ হয়। এখন এটা গেল এ ভেক্টর। এখন আরেকটা ভেক্টর বি আমরা লিখবো, কারণ স্যারে বলে দিচ্ছে না দুটা ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। আরেকটা ভেক্টর তুমি তোমার মন মতো যেখানে ইচ্ছা, যেই দিকে ইচ্ছা তুমি আঁকতে পারো। তো আমার মন চাইলো যে আমি বি ভেক্টরটাকে আঁকবো এইভাবে, তুমি যদি এইদিকে দাও এইদিকে দাও, যেখানে মন চাই তুমি দাও, একই চলে আসবে। এটা হচ্ছে বি ভেক্টর। এখন বলো তো বি ভেক্টরের আদি বিন্দু কোনটা? বি ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এইটা, তাহলে এটা বি আদি। ঠিক আছে, আর এটা কি? বি শীর্ষ। এখন স্যার কি বলছে চলো পড়ি। বলছে যে বি এর আদি বিন্দুকে, বি এর আদি বিন্দু মানে কি? এইটা। এর শীর্ষবিন্দুতে, এর শীর্ষবিন্দু মানে কি? এইটা। স্থাপন করে, তাহলে আমাদের প্রথম কাজ কি? এই জিনিসটাকে ধইরা আমরা এই জিনিসটার উপর বসাবো, মানে এটাকে নিয়ে এখানে বসাবো। বুঝতে পারছো? এই জিনিসটাকে ধরবো, ধইরা জাস্ট কি করব? এটার উপর বসাই দিব। তোমরা বলো এটাকে ধইরা যদি আমরা এটার উপর বসাই চিত্রটা কেমন হবে? খুবই সোজা, খুবই সোজা। চলো এঁকে ফেলি। এই যে এটা ছিল আমাদের এ ভেক্টর, ঠিক আছে, আর এই যে এই বিন্দুটাকে ধরে এখানে বসাবো, তার মানে এটা নিয়ে এমনি বসাই দাও, তাহলে এটা এখানে আসবে। ঠিক আছে, এইভাবে যাবে। ওকে, তাহলে এইটা কি ছিল? এ বিন্দুর আদি। এটা কি ছিল? এর শীর্ষ। আবার এটা কিন্তু বি এর আদি, আর এটা কি? বি এর শীর্ষ। এবার আশা করি বুঝছো, মানে এতটুকু বুঝছো আর কি, যে স্থাপন করে। এরপরে কি বলছে? এর আদি বিন্দু থেকে, এর আদি বিন্দু থেকে, হ্যাঁ, এর আদি বিন্দু থেকে
বি এর শীর্ষবিন্দুতে, এই যে এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে, তাহলে খুঁজে পাইছো এর আদি বিন্দু এইটা, বি এর শীর্ষবিন্দু এইটা, এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে সরল রেখা টানা। চলো আমরা টানি। এবার বেসিকে আসো। আমরা বেসিক কিন্তু শিখছিলাম, বা এটা সবাই মোটামুটি পারার কথা, যে একটা ত্রিভুজের ক্ষেত্রে বা একটা সামান্তরিকের ক্ষেত্রে, এটা সামান্তরিকের সাথে খুব ইজিলি রিলেট করা যায়। ধরো আমি একটা সামান্তরিক আঁকলাম, এটা ধরো পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। কিছুক্ষণ আমরা ক্লাসে প্রথম দিকে শিখছিলাম যে দুইটার ভেক্টর যদি পি কিউ হয়, লব্ধি কোন দিকে হয়, তার মাঝে। এটা যদি কিউ হয়, এটাও তো কিউ, তাই না? তাহলে উপরে এতটুকু অংশ বাদ দিয়ে তুমি হিসাব করো, এই ত্রিভুজটার জন্য হিসাব করো। এটা যদি পি হয়, যদি কিউ হয়, তাহলে লব্ধি কি এটা হয় না? লব্ধির ডিরেকশন হবে এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু পর্যন্ত। এখন এই লাইনটা ধরে ধরে আমরা আঁকছি, আইকা পুরোপুরি মিলে গেছে না, বেসিকের সাথে পুরোপুরি মিলে গেছে, তাহলে লাইনটা সত্য। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই যে সরলরেখা টানা হয়, লাইনটা সত্য। পরের পয়েন্টটা আমরা চলো পড়ি। বি এর আদি বিন্দুকে, তার মানে আগের মতোই, এর শীর্ষবিন্দুতে আগের মতোই স্থাপন করে এর শীর্ষ থেকে এর আদি বিন্দুতে, এখানে বি এর শীর্ষবিন্দু থেকে, প্রশ্নে বি লেখা ছিল, বি এর শীর্ষবিন্দু থেকে এর আদি বিন্দুতে সরলরেখা টানা হয়। মানে কি, আগেরটা ছিল এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু, এখন উল্টাটা লিখছে, তার মানে অবশ্য আমরা বলতে পারি ভুল লিখছে, তাই না? আচ্ছা, এটা কেটে দেখাচ্ছি। দেখো কি বলা হয়েছে, যে আগেরটা কি ছিল, এ থেকে বি এর শীর্ষবিন্দু, তার মানে কি আগে ছিল এইখান থেকে এইখানে। আর অপশন 3 কি বলতেছে, বি থেকে এর দিকে, এই যে দেখো বি থেকে এর দিকে, তার মানে এইটা ঠিক রাখা ওনারা এটাকে চেঞ্জ করে দিছে। তোমরাই বলো, এইটা এটার লব্ধি কি এইদিকে হয় জীবন? না তো, এইটা এটার লব্ধি হবে এইদিকে। তাহলে অপশন 3 নাম্বার কিন্তু ভুল। ক্লিয়ার? তাহলে আমরা যে কাজটা করব, আমরা অপশন 3টাকে ভুল হিসেবে গণ্য করবো। তাহলে উত্তর কি হবে, 1 ও 2। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা চলো এখন পরের প্রশ্নে চলে যাই। ওকে, নেক্সট আমাদের টপিকের নামটা দেখো, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির কি যোজন ও বিয়োজন। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই টপিকের মধ্যে অনেক কিছুই পড়ছে। এটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার উপাংশ আছে না, উপাংশ টপিক, নদী নৌকার টপিক গুলা, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই বেসিক যে কস থিটা সাইন থিটা সেগুলো পড়ে গেছে। তো আমরা শুরু করি। নদী নৌকা। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে এই শব্দটাতে ফোকাস দিও। ওপারে যেতে একজন সাঁতারুকে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা করতে হবে? দেখো, তুমি যেই টাইমে পার হো না কেন, তোমার বেসিক সূত্র কি, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। ঠিক আছে, এই পার থেকে ওই পারে যাওয়ার বেসিক সূত্র এটা। হ্যাঁ, এখন তুমি চাচ্ছ টিটাকে মিনিমাম করতে, তাহলে হরটাকে ম্যাক্সিমাম করতে হবে, তাই না? এখন কোন একটা নৌকা যত বেগে যাচ্ছে, ধরো ওটা ফিক্সড, ওটা তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে নৌকার চালানোর যে ঢালটা আর কি, সেটা, হ্যাঁ, বৈঠা। তুমি বৈঠা দিয়ে চাইলে কিন্তু আলফা চেঞ্জ করতে পারো। সো যদি আলফাটা তোমার কত হয়, সাইন আলফার মানটা যদি কি হয়, ম্যাক্সিমাম হয়, তাইলেই তো তোমার টি এর মানটা মিনিমাম হবে, তাই না? হর যত বড় হয়, ওভারঅল ভ্যালুটা তত ছোট হয়। সো আমি তো এটাই চাই যে সাইন আলফা সবচেয়ে বড় হোক। সাইন আলফা ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 না? কারণ বলো তো সাইন কতর মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান। তার মানে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা কি পাবো, টিটা পাবো, মিনিমাম পাবো। ক্লিয়ার? তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা রওনা হই, আলফার মান যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, সে কিন্তু পৌঁছাবে অ্যাঙ্গেল কইরা, বাট রওনা হইতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যদি সে টাইমটা মিনিমাম চায়। সো তুমি যদি এই পার থেকে ওই পারে যেতে চাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হবে। ঠিক আছে? সো দ্য কারেক্ট আনসার ইজ 90 ডিগ্রি। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে, এটা অ্যাকচুয়ালি 3 ও হয়ে গেছে, 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? তারপর আমরা আগে চিত্র আঁকি, যে এটা যদি এক্স অক্ষ হয়, ঠিক আছে, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ক্রিয়েট করছে। তো এই অ্যাঙ্গেলের হচ্ছে যে ভেক্টরটা কাজ করতেছে, সেটা হচ্ছে এ ভেক্টর। তো ওনারা বলেই দিছে যে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 3, মানে এ ওয়াই সমান সমান হচ্ছে 3। হ্যাঁ, এত হইলে প্রশ্ন হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? এ এক্স এর মানটা সারে চাইছে। তো এ এক্স এবং এ ওয়াই বের করা খুবই ইজি। মনে রাখবা যে কোন একটা ভেক্টরকে আমরা মূলত দুইটা উপাংশে ভাগ করি, মানে উপাংশ ভাগ করা যায় যত ইচ্ছা অসংখ্য, বাট মূলত দুটো উপাংশে ভাগ করি। একটা হচ্ছে আনুভূমিক, হ্যাঁ, এটা যদি এ হয় ভেক্টর, এটা হবে এ এক্স, হ্যাঁ, আর এটা হবে কি এ ওয়াই। ওকে, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে সেক্ষেত্রে এ এক্স এর মান কত হবে? এ কস থিটা হবে। ঠিক আছে, আর এটা যদি এ ওয়াই হয়, তাহলে কি হবে? এ সাইন থিটা। তার মানে যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাকে আমরা কস লিখি। ওকে, এখন এক্স এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে আমরা কি লিখবো? এ এক্স এর জায়গায় কি লিখবো? এ কস থিটা লিখবো। এ এক্স এর জায়গায় কি লিখবো? এ কস থিটা লিখবো।
এ cos থিটার ভ্যালুটা আমরা জানি না, এটাই বের করব। আর এ ওয়াই এর ভ্যালুটা আমরা জানি, এ sin থিটার ভ্যালুটা আমরা জানি। ঠিক আছে, এখন দেখে মনে হইতেছে তাহলে তো জটিল হয়ে গেল। আসল ব্যাপারটা জটিল। তুমি পুরো জিনিসটাকে একটা ত্রিভুজে এনে জাস্ট ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করো, শেষ। ক্লিয়ার? এইভাবে করতে গেলে তুমি যদি এ cos থিটা মানে আলাদাভাবে এ বের করবা, থিটা বের করবা, তারপর এখানে বসাবা, এভাবে তো হচ্ছে না, বা খুব প্যাচ হয়ে যাচ্ছে। আমরা ইজিলি করতে পারবো অল্প কয়েক সেকেন্ডে যদি তুমি এটা ত্রিভুজ অঙ্কন করে ফেলো। এটাকে ত্রিভুজ হিসেবে কল্পনা করো। ঠিক আছে, এই ত্রিভুজে ওয়াই অক্ষ বরাবর ভ্যালু সারি দিয়েছে 3, তার মানে এদিকে ওয়াই অক্ষ ছিল, তাই না? ওই ভেক্টরটাকেই তো আমরা এই ভেক্টর বলতে পারি, তাই না? তাহলে লম্বের মান হইতেছে 3 আর অ্যাঙ্গেল হইতেছে 30 ডিগ্রি। তো স্যারে ভূমি চাইছে, বলো তো লম্বের সাথে ভূমি সম্পর্ক আর টেরা লম্বা ভূত tan থিটা। তাহলে এটা খুবই সহজ, আমরা তাহলে কি লিখে ফেলবো বলো তো, tan 30 ডিগ্রি টেরা লম্বা ভূত, তাই না? তো লম্বর মান কত ছিল 3 আর ভূমির মান কত জানি না, ax। তাহলে ax সমান সমান উত্তর আসতেছে কত বলো তো, 3 ডিভাইডেড বাই tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ 3√3। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম 3√3। সুন্দর একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, যে দুটি দিক রাশি প্রত্যেকটির মান হচ্ছে 4, এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে এই ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে ভেক্টরের সাথে লব্ধির কোণ কত? একটা টেকনিক তোমাদেরকে বলি, যদি দুটা ভেক্টর যদি সমান হয়, দুটি ভেক্টর যদি সমান হয় এবং তাদের অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে দুইটা জিনিস মনে রাখবা। নাম্বার 1, লব্ধিটা কি হবে, ওই ভেক্টরটা সমান হবে। ঠিক আছে, লব্ধি যদি তুমি আর নাম দাও আর ভেক্টর দুটাকে যদি তুমি পি এবং কিউ নাম দাও, হ্যাঁ পি এবং কিউ, যেখানে পি এবং কিউ দুটা পরস্পর সমান, হ্যাঁ যেহেতু সমান, যেহেতু শুধু পি লিখলে কিন্তু হয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে এটা বলতে পারতেছি যে আর ইকুয়াল টু হবে পি। ক্লিয়ার? এটা অবশ্যই মাথায় রাখবা, আর ইকুয়াল টু পি হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হবে, থিটার মানটা হবে অর্ধেক। 120 ডিগ্রিকে তুমি যদি অর্ধেক করে দাও তাহলে কত হবে, 60 ডিগ্রি। ক্লিয়ার? আমি বলতে পারো এটা আপনি কই থেকে পাইছেন? হ্যাঁ দেখা দিচ্ছি, আমি তো হুদাই আকাশ থেকে তো আর উড়ে আসে দূরে আসে বসাই দিব না। সেটা হচ্ছে আর ইকুয়াল টু কি হবে, √/p² প্লাস কিউ এর জায়গায় কি লিখবো, পি লিখবো, প্লাস 2p কিউ ইন্টু কত, cos 120 ডিগ্রি, তাই না? এই যে আমি শর্ত অনুযায়ী সব বসাই দিচ্ছি। তাহলে কত হয়, p² যোগ করলে 2p², আবার এখানেও কত 2p², cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তাহলে 2 যদি আমরা কেটে দেই, ঠিক আছে, তাহলে কত থাকে দেখো তো, 2p² -p², তাই না? তাহলে শুধু p² থাকে, p² কে রুট করলে p হয়। তাহলে আমি যেটা বলছি সেটাই তো হইলো যে আর এর মান p এর সমান। এটা একটা জিনিস প্রুফ করলাম। আরেকটা প্রমাণ হচ্ছে tan থিটা। আমরা সবাই কি জানি, q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, তাই না? p প্লাস q cos আলফা। তো যেহেতু আমাদের q এর মান p এর সমান আর আলফা মানে 120 ডিগ্রি, এগুলো বসাই দেই। p প্লাস p cos 120 ডিগ্রি, তাহলে p sin 120 ডিগ্রি, sin 120 ডিগ্রির মান কত? তোমরা সবাই জানো যে 90 + 30 লেখা যায়, তাই না? তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তো এটাকে আমরা cos 30 লিখতে পারি, তাই না? তাহলে এটা কত হবে, p cos 30 আর নিচে p প্লাস p cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান -1/2। তাহলে এখানে আমরা डायरेक्टली -1/2 লিখে দিতে পারি, -1/2 লিখে দিতে পারি। ওকে, আচ্ছা। আর এখানটাতে আমাদের কি ছিল বলো তো, cos 30 ছিল। তো cos 30 এর ভ্যালু কত, √3/2। তাহলে এখানে আমরা কত বসাবো বলো তো, এখানে বসাই দিব হলো √3/2 ইনটু √3/2। তাহলে √3/2 ইনটু p, এটাকে উল্টায় দাও, এটা কত p/2, তো উল্টায় গেলে কত 2/p থাকে, তাহলে 2 কাটা p কাটা √3 থাকে। এবার তোমরাই বলো থিটার মান কত হবে, 60 ডিগ্রি হবে, কারণ tan 60 এর মান হচ্ছে √3। সেটা প্রমাণ করে দেখাই দিলাম। পরীক্ষা হলে তো এইসব তোমাদের দরকার নেই, তোমরা জাস্ট এই বেসিকটা জেনে রাখো যে দুটো ভেক্টর যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে লব্ধিটা কি হবে, লব্ধিটা হবে ওই ভেক্টরটার সমান এবং তাদের লব্ধির দিকটা হবে যে 120 ডিগ্রি ছিল সেটার অর্ধেক। ঠিক আছে, এই তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা জেনে গেলাম। সঠিক উত্তরটা কত বলতো, 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, একটি কার ও একটি মোটরসাইকেল একই দিকে যথাক্রমে ভিসি এবং ভিএম বেগে গতিশীল হলে, তার মানে তাদের আলফা মান 0 ডিগ্রি, কারের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ কত? দেখো এটা খুবই সহজ, এই জিনিসটা মনে রাখবা, ভিএবি, হ্যাঁ এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনের আপেক্ষিক বেগ, সেটা হচ্ছে দ্বিতীয় জন মাইনাস প্রথম জন। এগুলো অবশ্যই ভেক্টর ফরম্যাটে, ঠিক আছে? এই জিনিসটা যদি তোমাদের জানা থাকে তাহলে দেখো খুবই সহজ।
কারকে আমরা সি নাম দিব, ঠিক আছে, সি, আর মোটরসাইকেলকে আমরা এম নাম দিব। একই দিকে ক্রিয়াশীল হচ্ছে ভিসি এবং ভিএম বেগ গতিশীল হলে কারের সাপেক্ষে মোটরসাইকেল মানে কি ভিসি এম। দেখো কারের সাপেক্ষে মোটরসাইকেল, আমি রুল কি শিখাইলাম, রুলটা হচ্ছে পরেরটা হয় আগে মাইনাস আর আগেরটা হয় পরে, তার উত্তরটা কি হবে ভিএম মাইনাস ভিসি। ভিএম মাইনাস ভিসি কোন জায়গায় আছে, এই যে অপশন বি এর মধ্যে আছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু ভেক্টর ফরম্যাটে, দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু খুবই দারুণ একটা প্রশ্ন। হ্যাঁ, তো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। দেখো প্রশ্নে কি বলছে, একটা 3D একটা হচ্ছে অবস্থা দিয়ে দিছে, দিয়ে বলছে ওএবিসি ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদেরকে আগে বেসিকটা জানা লাগবে যে এখানে 1 1 2 এটার মিনিং কি। এটার মিনিং হচ্ছে এক্স অক্ষ বরাবর সে 1 একক পথ অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর 1 একক এবং জেড অক্ষ বরাবর 2 একক। আমরা নরমালি এটাকে এক্স অক্ষ বলে থাকি, বাট অ্যাকচুয়ালি এমন কোনো রুল নাই যে এই বরাবর এক্স অক্ষ হইতে হবে, ঠিক আছে। এখানে এইটাকে এক্স অক্ষ দেওয়া হয়েছে, তার মানে এই বরাবর সে 1 একক পথ অতিক্রম করছে। এবার ওয়াই অক্ষ বরাবর 1, এই বরাবর সে 1 একক পথ অতিক্রম করছে, আর 2 দিছে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি এইখানে যে ভ্যালুটা, যদি এটাকে আমি ভেক্টর ফরম্যাটে প্রকাশ করি, এটা কিন্তু এক্স অক্ষ কোনো পথ অতিক্রম করে নাই, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো পথ অতিক্রম করে নাই, এটা শুধুমাত্র জেড অক্ষ বরাবর পথ অতিক্রম করছে। তাহলে এই পয়েন্টটা যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করি, ধরো এটাকে আমি লিখলাম পি ভেক্টর, ঠিক আছে, এই বরাবর আমি দিলাম। তাহলে আমি যদি বলি পি ভেক্টর কত বলো তো, তখন উত্তর হবে খুবই সিম্পল 2k, ঠিক আছে। পি ভেক্টর আকার লিখলে 2k হয়। এইবার আমাকে এই বিন্দু থেকে আরেকটা ছড়াইছে এমন ভেক্টর লাগবে। খেয়াল করে দেখো, আমরা জানি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু কোনটা, এই যে এই সন্নিহিত বাহু হচ্ছে এই একটা বিন্দু থেকে যদি দুইটা বাহু ছড়ায়, তাহলে এখানে তো এইটাই হয়েছে তাই না, যে একটা বিন্দু থেকে যদি দুইটা বাহু ছড়ায়, দেখো একটা বিন্দু থেকে দুইটা বাহু ছড়াইছে না, তাহলে এই ভেক্টরটা যদি আমি জানি, ক্রস গুণফল করে দিলেই তার মানটাই হবে কি হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। তো চলো এটা আমরা বের করার চেষ্টা করি। তো যেই কাজটা করব সেটা হলো এই ভেক্টরটাকে নির্ণয় করার চেষ্টা করব। এই ভেক্টর কেমনে নির্ণয় করবো একটু ঠান্ডা মাথায় দেখো। এটা কি জেড অক্ষ বরাবর কোনো পথ অতিক্রম করছে, করে নাই। খেয়াল করো এখান থেকে এতটুকু, সে কি উপরে বরাবর গেছে, উপরে বরাবর হলো জেড অক্ষ, উপরে বরাবর কিন্তু সে যায় নাই। সে কি করছে, এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে গেছে, তার মানে সে এক্স অক্ষ দিয়ে পথ অতিক্রম করছে, ওয়াই অক্ষ দিয়ে পথ অতিক্রম করছে। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাকে ভেক্টর ফরম্যাটে প্রকাশ করি, কিউ ভেক্টর লিখি, আর এটাকে পি ভেক্টর ছিল, তাহলে বলো তো কিউ ভেক্টরটা কি হবে। কিউ ভেক্টরটা হবে আই প্লাস জে, কারণ তো এটা জেড অক্ষ বরাবর পথ অতিক্রম করে নাই, তাহলে কে হবে না, ঠিক আছে। তাহলে 1 আর 1 নিয়ে কাজ করব, তার মানে হবে আই প্লাস জে। এখন এই দুইটাকে যদি ক্রস গুণফল করো, তারপরে মান নির্ণয় করো, দেখো তাহলে কত হয়, পি ক্রস কিউ। এটার যদি আমরা মান নির্ণয় করতে যাই, খুবই সহজ। চাইলে এইভাবে না কইরা তুমি ওই যে নর্মাল নিয়মে করতে পারো। নর্মাল নিয়ম কি জানো, এই যে 2k ক্রস আই প্লাস জে। হ্যাঁ, এটার সাথে এটা কোনটার সাথে কোনো চাইলে তুমি এভাবে করতে পারো। আর পি ক্রস কিউ যদি আমরা নির্ণয় করতে যাই, কি করব, এখানে একটা আই দিব, এখানে একটা জে দিব, এখানে একটা কে দিব। তাহলে পিটা যেহেতু আগে লিখছে, সো আগে লিখবো, সো এখানে কে এর ঘরে 2 হবে, বাকিদের ঘরে 0 0, আর এখানে 1 1, তারপর কত হবে 0 হবে, ঠিক আছে। এখন এই দুটাকে আমরা ক্রস গুণফল করে করব, খুবই সোজা, যেহেতু 0 আছে, বেশি একটা সময় লাগবে না। তাহলে ফার্স্টে আই লিখবো, আই লেখার পর সারিবন্ধ কলাম বন্ধ কোণাগুণি গুণ করলে -2 হয়, ঠিক আছে। মাইনাস জে যদি দেই, তাহলে সারিবন্ধ কলাম বন্ধ 0 -2, আবার -2 হচ্ছে, প্লাস কে যদি দেই, তাহলে সারিবন্ধ কলাম বন্ধ 0 -0, তাহলে কে এর পার্টটুকু থাকতেছে না। তাহলে সঠিক উত্তর, তাহলে আমাদের ভেক্টর ফরম্যাটে आंसर দাঁড়াচ্ছে হচ্ছে -2i + 2j। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। এখন এটার মান নির্ণয় করব, ঠিক আছে। এটা ছিল ভেক্টর ফরম্যাট, হ্যাঁ, তাইলে এটাকে কেটে দেই। এখন আমরা মান নির্ণয় করব। তাহলে p ক্রস q মান কিভাবে নির্ণয় করে, i এর স্কয়ার + j এর স্কয়ার দিয়ে রুট করব। তাহলে 2 স্কয়ার করলে কত হয়, 4 4 8, 8 কে আবার রুট করে দিলে 2√2 হয়। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 2√2। তার মানে ক্রস গুণফল করে উত্তরটা আমাদের চলে আসলো 2√2। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 2√2। এখন এটা সন্নিহিত বাহু দেখা ডাইরেক্ট এটা आंसर আসছে। যদি কর্ণ বরাবর হইতো, যদি দুইটা আমরা কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ যদি আমরা বের করতাম ক্রস গুণফল, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই आंसरটাকে হাফ দিয়ে ভাগ করে নিতে হতো, ঠিক আছে। কর্ণ বলে সামনে একটা হাফ হয়, দ্যাটস ইট। সুন্দর একটা প্রশ্ন ছিল, ভালো লাগছে। পরের প্রশ্ন, এ ভেক্টর দিছে, বি ভেক্টর দিছে এবং তাদের লব্ধি 8। লব্ধি কেমনে নির্ণয় করে, জাস্ট যোগ করে। তাহলে -3 এর সাথে 3 এ যদি তুমি যোগ করো তাহলে 0 হবে, ঠিক আছে। তারপরে এটা প্লাস, এই চিহ্নটা হবে না। তারপরে কি, -4 এর সাথে যদি তুমি +4 যোগ করো তাহলে কত হবে, 0 হবে। তার প্রশ্ন হইতেছে যে নিচের কোনটি সঠিক। ভাই আমি দুটো যোগ করে 0 পাইছি, হ্যাঁ, তাইলে এটা তো কোনো ভেক্টর না, এটা একটা নাল ভেক্টর, 0 ভেক্টর।
ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও ওয়াই এর মান কত? 10 নিউটনের বলকে তুমি কি করছো, লম্ব উপাংশে বিভাজিত করছো, তার মানে হচ্ছে আমাদের এই লব্ধিটা হইতেছে 10। হ্যাঁ, লম্ব উপাংশে বিভক্ত করছে মানে কি, এ বরাবর x অক্ষ, এ বরাবর y অক্ষ। তার মানে যেহেতু তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা কাজ করছে, সো পিথাগোরাস তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। পিথাগোরাস জিনিসটা আসলে কি, যে লব্ধি সমান সমান বা আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে, বা এইভাবে বলা যায় আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন পি আর কিউ মানে কি তোমরা জানো, পি মানে হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর উপাংশটা, কিউ মানে চুল্লম্ব বরাবর উপাংশটা। তো স্যার তো মান দিয়ে দিছে যে আর এর মান 10, তাহলে 10 স্কয়ার সমান সমান এখানে দিয়ে দিছে 4, পি এর ভ্যালু হইতেছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে কিউ সমান সমান কত হবে বলো তো, রুট ওভার 100 মাইনাস 16, যেটাকে আমরা রুট ওভার 84 বলতে পারি। ঠিক আছে, দেখি এটাকে আর ভাঙাইছি কিনা অপশনে, দেখো এটাকে তো ভাঙায় নাই, তাহলে রুট ওভার 84 তো আমাদের অপশনে নাই। তো অপশনে যেহেতু আনসার নাই, এখন তুমি কি ছেড়ে আসবা? তো যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি একটা কাজ করবা, নিকটতম মান নিবা। তো রুট ওভার 84 এটাকে আমরা করলে আমরা জানি রুট ওভার 81 মান হচ্ছে 9, সো এটা আনসারটা 9 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা 9 পয়েন্ট সামথিং তো অপশন পাচ্ছি না, 9টা দাগা দিয়ে আসবে নিকটতম আনসার। এমসিকিউ সবসময় চেষ্টা করবা একবার যদি আনসার সঠিক আনসার না পাও নিকটতমটা দাগা দিয়ে আসবে, ঠিক আছে। সো উত্তরটা হচ্ছে 9 নিউটন, যদিও এটা এক্সাক্ট আনসার না। 10 একক মানের একটি ভেক্টর দুটি লম্ব উপাংশ বিভক্ত করা, একটা মান যদি 8 হয় একটা 6 হবে, কারণ আমরা সবাই জানি 6 8 হইলে পিথাগোরাস করলে 10 হয়। ক্লিয়ার, এগুলো মুখস্থ হয়ে গেছে, যে 6 8 হইলে 10 হয়, তাহলে আমাদের উত্তরটা কত হবে, 6 একক হবে। 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানো যেই টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত? খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা পুরো লন রোলার টপিকের আন্ডারে পড়ে গেছে। লন রোলারের ক্ষেত্রে আমরা এটা শিখছিলাম যে ঠেলার চেয়ে টানা সোজা, ঠেলার চেয়ে, এই লাইনটা মনে রাখলে তুমি সূত্র মনে থাকবে, টানা সহজ, ঠেলার চেয়ে টানা সহজ। তাইলে আমরা জিনিসটা কিভাবে বলতে পারি, যে ঠেলার ক্ষেত্রে নিশ্চয় যোগ হয়, যে ওজনের সাথে আমাদের ওই বলটা কি হয়, যোগ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই বলটা কি এফ সাইন থিটা, এই বলটা কি, যেহেতু আমরা থিটাটাকে উল্লম্বের সাথে ধরে থাকি, তাহলে এটা কি হবে, এফ সাইন থিটা, আনুভূমিকের সাথে ধরে থাকি। টানাটার ক্ষেত্রে কি হবে, টানাটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো চলো এখন আমরা ভ্যালুগুলা বসাই দিই। বলছে 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানো যে টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত? এখন স্পষ্ট বলে দিছে টানা, তাহলে টানা মানে কি, মাইনাস হয়ে যাওয়া, তাহলে ওজন হইতেছে ডব্লিউ, এটার ভ্যালু হইতেছে 6 মাইনাস এফ হইতেছে 6। এখন মনে রাখবে থিটাটা কার সাথে, এই থিটাটা হইতেছে আনুভূমিকের সাথে। ক্লিয়ার, এই থিটাটা হচ্ছে আনুভূমিকের সাথে। আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে, এটা উল্লম্বের সাথে, তাহলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি। ক্লিয়ার, তাহলে এখানে থিটা হবে 30 ডিগ্রি, তাহলে এফ সাইন 30। ঠিক আছে, আচ্ছা তাহলে সাইন 30 এর মান হচ্ছে কি হাফ, তো 6 কে হাফ করলে 3, তো 6 মাইনাস 3 করলে 3 হয়। সো সঠিক উত্তরটা কত হবে, সঠিক উত্তরটা হবে 3 নিউটন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখো, নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলারের বাধা রশির টান টি হলে ট্রলারের হাল দ্বারা নাকচ হয় টি কস থিটা। দেখো এখানে থিটা দিছে, তো আমরা সবাই জানি যার সাথে থিটা সেই উপাংশটা হয় কস, তার মানে এটা যদি টি হয় আনডাউটেডলি এটা হবে টি কস থিটা, এটা হবে টি সাইন থিটা। এটা তো তোমরা সবাই জানো যে এই বরাবর উপাংশটা নাকচ হয়ে যায়, ঠিক আছে। হাল কি করে, যে উল্লম্ব বরাবর উপাংশটাকে সে এই পাশ থেকে ওই পাশের উপাংশটা সে কি করে দেয়, নাকচ করে দেয়। তাহলে এটা তো সত্য। ট্রলারের সামনে এগিয়ে যায় টি সাইন থিটার কারণে, এই যে দেখো টি সাইন থিটার কারণে তো সে এদিকে এগিয়ে যাচ্ছে, সামনে এগিয়ে যাওয়া মানে কি এদিকে যাওয়া, আর এটা তার দৈর্ঘ্য বরাবর। এই যে প্রশ্ন বলে দিছি কি, যে দৈর্ঘ্য বরাবর সে রওনা হয়েছে, ঠিক আছে, তাহলে এটা সত্য। থিটার মান কমে গেলে ট্রলারের বেগ বৃদ্ধি পায়। এখানে চিন্তা করে দেখো ট্রলারের বেগটা কোন দিকে, এ বরাবর না, তো তুমি যদি থিটার মান কমায় দাও, তাইলে সাইন কমে গেলে কি ভ্যালুটা কমে যায় না, সাইন 90 এর মান কত 1, সাইন 60 এর মান কত √3/2, সাইন 30 এর মান কত হাফ, দেখো কমতেছে, সাইন 0 এর মান কত 0, তাহলে তুমি থিটার মান কমাইলে তোমার এই ওভারঅল এই ভ্যালুটা তো কমে যাচ্ছে। তো এটা কমে গেলে তোমার নৌকার বেগটা, হ্যাঁ লব্ধি বেগটা, ওভারঅল যে বেগটা সেটা কিন্তু কমে যাচ্ছে, বাট ওনার লেক্সে বৃদ্ধি পায়, তাহলে এটা মিথ্যা কথা। তাহলে আনসার কত হবে, 1 ও 2 হবে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলছে, যে নদী নৌকার যে অঙ্কটা, 6 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদীতে 12 মিটার পার সেকেন্ড বেগে সাঁতারু, তার মানে তুমি এখানে ইউ এর মান জানো, ভি এর মান জানো, সাঁতার কাটতে সক্ষম সাঁতার 1.2 কিলোমিটার প্রশস্ত নদীতে সাঁতার কাটছে, সর্বনিম্ন সময় বলে দিলেই মুখস্থ, সর্বনিম্ন সময় বলে দিলে মুখস্থ, টি সমান সমান ডি বাই ভি। কেমনে আসছে, টাইমের বেসিক ফর্মুলা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা,
তো সর্বনিম্ন সময়ের জন্য আমরা আগে শিখছি, আজকের ক্লাসেই শিখছি যে আলফা মান 90 ডিগ্রি হতে হয়। আলফা 90 ডিগ্রি হলে sin 90 মান 1, তারপরে d/v। তাহলে এটা আমরা জানি, বলছে নদী পার হইতে অপপারে পৌঁছাতে পারবে। তারপর টাইমটা বের করতে বলছে, ডিটাও কোন এককে আছে দেখো তো ভালো মতো, ডিটা আছে কিলোমিটার এককে আর এইটা আছে কি মিটার পার সেকেন্ড এককে। তাহলে আমাদের তো সব কনভার্ট করতে হবে এসআই এককে। 1.2 কে যদি তুমি কনভার্ট করে এসআই এককে তাহলে 1200 হয়। আর বিটা কত দাঁড়াচ্ছে, বিটা তো 12, তাহলে 1200 কে 12 দিয়ে ভাগ করলে 100 হয়। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 100। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। পরেরটা দেখো, সেম প্রশ্নই, শুধু বলছে যে কত ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে। তো আমরা জানি সর্বনিম্ন সর্বনিম্ন পথে বলছে, সর্বনিম্ন দূরত্ব বলেন, সর্বনিম্ন সময় বলেন, সর্বনিম্ন সময় বলে দিলে মুখস্থ আলফা মান 90 ডিগ্রি। কিন্তু সর্বনিম্ন পথে যদি বলে দেয় তখন কনসেপ্টটা কি, তখন তোমাদেরকে আসলে বেসিক থেকেই বুঝাই এটা। হ্যাঁ, এটা বেসিক থেকেই বুঝাই যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়। তো এটা অলরেডি পড়াই ফেলছি যে টি সমান সমান d/v, যেখানে আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। চিত্রটা হবে এরকম যে এই বরাবর সে রওনা হবে আর সে পৌঁছাবে এই বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। থিটার মান আমরা জানি না, ঠিক আছে, আর আলফা মানটা আমরা জানি। আর সর্বনিম্ন পথে মানে কি, দেখো তুমি কিন্তু এই বরাবর পৌঁছাইছো, তাহলে এটাই তোমার পথ, কিন্তু এই পথটা কিন্তু সর্বনিম্ন ছিল না, টাইমটা সর্বনিম্ন ছিল, বা পথটা সর্বনিম্ন ছিল না, পথটা কিন্তু বড়। সর্বনিম্ন পথ মানে হচ্ছে তুমি এই বরাবর পৌঁছাইবা, এই বরাবর পৌঁছাইতে গেলে তোমাকে অবশ্যই একটু অ্যাঙ্গেল করে রওনা হইতে হবে। তো সেই অ্যাঙ্গেলটা আমি মনে মধ্যে ধরে নিলাম আলফা, কারণ আমি যে পৌঁছাইছি সেটা কিন্তু আমি জানি কত ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাইছি, আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাইছি, ঠিক আছে। তাহলে এখন কিভাবে এটা সলভ করব আলফা বের করার জন্য, খুবই সহজ। ওই যে tan 90 ডিগ্রি বা tan থিটা ফর্মুলা আছে না, তো tan থিটা, থিটা মানে আমরা জানি 90 ডিগ্রি, তাহলে বসাই দিই tan 90। ফর্মুলা কি ছিল বলো তো, উপরে ছিল কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ কজ আলফা। এইটাকে আমরা কি ধরলাম, পি ধরলাম, পি মানে হচ্ছে ইউ স্রোত, আর এটা হচ্ছে আমাদের ভি বা কিউ, তাই না। কিউ সাইন আলফার জায়গায় আমরা কি লিখবো, ভি সাইন আলফা, আর নিচে পি প্লাস কিউ কজ আলফা জায়গায় কি লিখবো, ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে। এখন কোনাকুনি গুণ করে দাও, tan 90 এর মান কিন্তু সবাই জানো অসংজ্ঞায়িত বা 1/0, তাহলে 1/0 যদি বসাই কোনাকুনি যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। এইটাকে আমি বলবো শর্টকাট হিসেবে মুখস্থ রাখো, ঠিক আছে। এটা তো শর্টকাট, কিসের, সর্বনিম্ন পথের শর্টকাট, আর এটা ছিল সর্বনিম্ন সময়ের শর্টকাট। তাহলে মানগুলো বসাই দাও, ইউর মান কত ছিল 6, আর ভি এর মানটা ছিল হচ্ছে গিয়ে 12। হ্যাঁ, তাহলে 6 প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে কজ আলফা সমান সমান কত হয়, 6 এর ওই পাশে বাড়াই দিলে -6 বাই 12, -6/12 মানে -1/2, কস কতর মান -1/2, 120 ডিগ্রি, ঠিক আছে। এখন একটা সুপার শর্টকাট আমরা বানাইতে পারি, একটা সুপার শর্টকাট। সেটা হলো যদি দেখো কোনো ম্যাথে বি ইজ ইকুয়াল টু 2u, চোখ বন্ধ করে আলফা ইজ ইকুয়াল টু কি বলবো, 120 ডিগ্রি, ঠিক আছে। কোনো ম্যাথে যদি দেখো বি ইকুয়াল টু 2u, চোখ বন্ধ করে আলফার মান 120 ডিগ্রি, তার মানে কি সাঁতারের বেগ বা নৌকার বেগ যদি স্রোতের বেগে ডাবল হয়, চোখ বন্ধ করে আলফার মান 120 ডিগ্রি, ঠিক আছে, যদি থিটার মান 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এটা শুধু একটা প্রশ্ন যে এ ভেক্টরের ও এক্স এবং ও এ বরাবর উপাংশ যথাক্রমে 5√3 এবং 5 হলে এ ভেক্টরের মান কত। মানে হলো এইটা স্যারে বের করতে বলছে, এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, সোজা তো পিথাগোরাসের মতো করে করা যায়। তো আমরা জানি এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, পুরোটা মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান কি হবে, ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। তাহলে আমাদের তো স্যারে অতিভুজের এটাই বের করতে বলছে, এর মান বের করতে বলছে, মানে আর স্কয়ার আমরা জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো পি হচ্ছে এই যে এইটা 5√3, যে ও এক্স বরাবর যেটা সেটা আমাদের পি ধরছে। তাহলে 5√3 কে যদি তুমি স্কয়ার করো, 5√3 কে স্কয়ার করবা, আর বাকিটা হচ্ছে 5, এটাকে স্কয়ার করবা, তাহলে কত হয় বলো তো, 5 কে স্কয়ার করলে 25 হয়, 25 সাথে 3 গুণ করলে কত হয়, 25 সাথে 3 গুণ করলে 75 হয়, ঠিক আছে। আর 5 কে তুমি স্কয়ার করো তাহলে কত হবে, 25 হবে। তাহলে 75 আর 25 যোগ করলে কত হয়, 100 হবে। তাহলে আর এর মান কত, আমরা 10 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু 10। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। এই যে প্রশ্নটা সলভ করব এটা কিন্তু একটু মোটামুটি সুন্দর একটা প্রশ্ন আছে, আচ্ছা ভালো লাগছে প্রশ্নটা। আলফা এবং থিটার মধ্যে অ্যাঙ্গেল সম্পর্কটা নির্ণয় করতে চাইছে। তো এটা আগের প্রশ্নটাই কিন্তু, হ্যাঁ, উদ্দীপক হিসেবে ছিল, এটা অ্যাকচুয়ালি একটা উদ্দীপক। তো x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5√3, y অক্ষ বরাবর হচ্ছে 5, তার মানে এইটাকে আমরা বলতে পারি 5√3, হ্যাঁ, আর এইটাকে আমরা বলতে পারি 5। তো এটা হচ্ছে এ ভেক্টর। তোমাকে আমি বলি আলফা বের করতে পারবা না,
সোজা তো, যে আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল কি হয় তার কস থেকে হয়, ঠিক আছে, বা তার কজ ইনটু তার কজ অ্যাঙ্গেলটা হয়। তো অ্যাঙ্গেলটাকে আলফা ধরছে, তাহলে আমরা এটা বলতে পারি এ কজ আলফা কিসের মান, 5√3 মান, ঠিক আছে, যে আণবিক বর্গ রূপাংশটা হচ্ছে এ কজ আলফা। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা এর মান তো বের করছি একটু আগে, করছি না? তাহলে তোমার আলফা মান আরামসে বের হয়ে যাবে, আমাদের আলফা মান আরামসে বের হয়ে যাবে। কিভাবে? এই যে এর মান তো আমাদের 10 ছিল, এর জায়গায় যদি তুমি 10 বসায় দাও তাহলে আলফা কত বের হয় বলো তো? cos আলফা সমান সমান 5√3/10, কাটাকাটি করলে √3/2, তাহলে আলফা মান কত আসতেছে? √3/2 যদি তুমি করো আলফা cos 30 ডিগ্রি, ঠিক আছে। এটা গেল একটা প্রসেস। তুমি আরেকটা প্রসেসে চাইলে এটা বের করতে পারতাম। আমি তোমাদেরকে দুইটা প্রসেস দেখাই, দুইটা শিখে রাখা ভালো। সেটা হচ্ছে এখানে যে মান আছে না, এই দুটা মান দিয়ে বের করা যায় লম্বাভূত দিয়ে। হ্যাঁ, এই যে tan, এই যে এই আলফাটা এটা লম্বাভূত, লম্ব হইতেছে গিয়া 5 আর ভূমি হইতেছে গিয়া 5√3, কাটাকাটি করলে tan কত মান 1/3, tan 30 ডিগ্রি মান 1/3, ঠিক আছে। এইটা আমার কাছে বেশি সোজা লাগছে, তুমি এই প্রসেস 2টা ফলো করতে পারো, সময় কম লাগবে। আলফা বের হয়ে গেল। হ্যাঁ, এটা যদি 30 হয় তাহলে থিটার মান কত? 60 ডিগ্রি, কারণ পুরোটা তো 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তুমি বলো এই জন্য আমাদের সম্পর্কটা কি? সম্পর্কটা হইতেছে থিটার মানটা হবে আলফা দ্বিগুণ, মানে থিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। খুবই সুন্দর প্রশ্ন, আনসার কি হবে? থিটা ইজ ইকুয়াল টু 2 আলফা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে আমরা ভেক্টরে বিভাজন করব। তো পি একটা ভেক্টর দিয়ে বলছে কিউ এর মান কত হলে ভেক্টরটি একক ভেক্টর হবে। আমি এরকম ম্যাথ আজকে করাইছি সবার ফার্স্টে, সো এটা তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্টে এর আনসার জানাবা। হ্যাঁ, এটা কমেন্টে এর আনসারটা তোমরা জানিয়ে ফেলবা। তারপর এফ একটা ভেক্টর দিয়ে বলছে জেড সমতলে মান কত। মনে রাখবা যেই সমতলে বলবে শুধুমাত্র তার হচ্ছে উপাংশটা, হ্যাঁ, তার ভ্যালুটা থাকবে। মানে কি? মানে হচ্ছে এই প্রশ্নটা কি বলছে দেখো, এফ একটা ভেক্টর দিয়ে বলছে যে জেড সমতলে মান কত। দেখো ভাইয়া, সমতল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ধরো এটা সারফেস, এই একটা সারফেস, এই সারফেসে এটা ধরো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে। তো জেড এক্স, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ওই সারফেসে কোনো ওয়াই নেই, জেড থাকবে এক্স থাকবে। এখন জেড থাকবে এক্স থাকবে মানে কি? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। তারপর তুমি বোর্ডের কথা কল্পনা করতে পারো, এই বোর্ডে এই বরাবর এক্স, এই বরাবর যদি জেড হয়, আমি ওয়াই নাম দিলাম, তাহলে বোর্ডের ভিতর দিয়ে, ওয়াই তো আমাদের নাই, এখানে তো কোনো ওয়াই নেই, তাহলে বোর্ডের ভিতরের টুকু বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এইটার এইটা, তার মানে বোর্ডটা এই সারফেসটাকে জেড এক্স বোঝাইতেছে। ক্লিয়ার? তার মানে সহজ বাংলা ভাষায় তুমি ওয়াইটা বাদ দিয়ে দাও, ওয়াই যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে? 2y - 4k থাকে। এটার মান নির্ণয় করে ফেলো, সোজা তো। √2k স্কয়ার করলে 4 হয় আর 4k স্কয়ার করলে কত হয়? 16 হয়। তাহলে 4 + 16 মানে 20, তাহলে आंसर হবে √20। ক্লিয়ার? আর √20 মানে কি বলো তো? যাক, আর ভাঙায় নাই, √20 কে আরো ভাঙানো যায়, 2√5, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই যে একটা ভেক্টর দিয়ে বলছে মান নির্ণয় করে মুখে √3 স্কয়ার করলে কত? 9 আর এখানে 16, 25 আর 144। দেখো 25 যোগ 144, এটা কিসের মান পরিচিত লাগে? 169, রুট করে দাও 13, তাহলে আনসারটা কত হবে? 13 একক। ওকে, নেক্সট কোশ্চেন, পিও কিউ এর স্থানাঙ্ক এত এত হলে পি কিউ এর মান কত? তো এটা তোমাদেরকে আজকে অ্যাকচুয়ালি শিখাইছি এরকম টাইপের প্রশ্ন, যে যদি ভেক্টর থাকে পি কিউ, তাহলে এটার বের করার টেকনিকটা হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা, তার মানে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর এমনি নির্ণয় করবা, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, -4 থেকে 2 বিয়োগ করলে -6 হয়, এবং এটা কোন অক্ষ বরাবর? এটা মাঝখানে আছে, তার মানে এটা জে হবে। তারপরে 5 বিয়োগ 1 করলে 4 হয়, তাহলে +4k হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভেক্টর টাইপ। এটা মান নির্ণয় করো। 36 আর এখানে 16, 36 আর 16 কত? 52, তাহলে √52। 36 এখানে দেখো 36 আর 16, √52 হওয়ার কথা, এটা অপশনে তাহলে আমাদের মিসিং, তাই না? আচ্ছা, একটু আমরা দেখি তো √52 কে ভাঙানো যায় কিনা। √52 এখানে 6 আছে, 36 দিয়ে না হয় না, সো এটা একটু √52 হবে। আমরা যদি আরেকবার ক্যালকুলেশন করি, 3 বিয়োগ করে 0 ছিল, -4 - 2 করলে -6 হয়, 5 বিয়োগ 1 করলে 4 হয়, তাহলে এখানে 36 আর এখানে 16, √52 হবে। ক্লিয়ার? এটা आंसर হবে √52। ওকে, আচ্ছা, 52 কে অ্যাকচুয়ালি আমি ভাঙানোর চেষ্টা করছিলাম, 4 দিয়ে করা যাবে, মানে 2 রুট সামথিং আনা যাবে, বাট এর তো অপশনে নাই, ঠিক আছে। আর 16 দিয়ে এটা হয় না, 16 সাথে 56 গুণ করলে আসে না, সো এটাই आंसर।
স্কেলার এবং ভেক্টর গুণ আমরা সবাই পারি। স্কেলার গুণফল হচ্ছে জাস্ট ডট গুণফল, আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। আর হচ্ছে ভেক্টর গুণফল হচ্ছে যে আই জে কে দিয়ে আমরা একটা ভেক্টর গুণ করছি আজকের ক্লাসে, সেটা। ওকে, আর স্কেলার গুণফলের ক্ষেত্রে সূত্র হলো এবি কস থিটা, আর ভেক্টর গুণফলের সূত্র হচ্ছে মানের নির্ণয়ের জন্য এবি সাইন থিটা। তো স্যারে দুইটা ভেক্টর দিয়ে দিছে, গুণফল দিয়ে দিছে, একটা স্কেলার গুণফল, একটা কি ভেক্টর গুণফল। তো আমরা সবাই জানি যে ভেক্টর গুণফল হচ্ছে এবি সাইন থিটা, এবং এই মানটা স্যারে দিয়ে দিছে হচ্ছে 6√3, আর স্কেলার গুণফল দিয়ে দিছে 18। স্কেলার গুণফলের ফর্মুলা কি এবি কস থিটা। এখন 1/2 যদি প্রয়োগ করে দাও, এটা যদি ভাগ করে দাও, তাহলে এবি এবি কাটাকাটি চলে গেলে কি থাকে, সাইন থিটা বাই কস থিটা থাকে, মানে ট্যান থিটা থাকে। এটা কাটাকাটি করলে কত হয়, 6 আর 18 কাটাকাটি করলে 3 হয়। √3 আর 3 যদি কাটাকাটি করো শুধু √3 থাকে, ঠিক আছে। তাহলে থিটার মান কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সঠিক আনসার হচ্ছে 60 ডিগ্রি। নিচের কোনটি ভেক্টরের বন্টন সূত্র। আচ্ছা, বন্টন মানে কি, ভাগ করে দিছে, ঠিক আছে, বন্টন। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, এখানে পি প্লাস কিউ, কিউ প্লাস পি, মানে এটা বিনিময় করছে, ওইখানে আসছে ওইখানে আসছে, সো এটা বিনিময় সূত্র, এটা সংযোজন সূত্র, এইটা বন্টন সূত্র, ঠিক আছে। বন্টন মানে কি, ওর সাথেও যাবে ওর সাথেও যাবে, এভাবে মনে রাখবা বন্টন সূত্র। তারপরে কোন সামান্তরিকে দুটি কর্ণ এত এত হলে ক্ষেত্রফল কত। তোমাদের এরকম অঙ্ক আমি করাইছি যে ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল। ক্ষেত্রফলের ফর্মুলা ছিল যদি সন্নিহিত বাহু বলে, যদি সন্নিহিত বাহু বলে দেয়, হ্যাঁ, সূত্র হচ্ছে জাস্ট দুইটাকে ক্রস গুণফল করে মান নির্ণয় করবা। কিন্তু যদি কর্ণ বলে দেয় তাহলে সামনে একটা হাফ দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। তো আমরা এরকম ম্যাথ আমি করাইছি, সো এটা তোমাদের এসডব্লিউ হিসাবে থাকবে, এটা বাসায় করে ফেলবা, খুবই সিম্পল। ক্রস গুণফল করে মান নির্ণয় করে সামনে একটা হাফ দিয়ে দিবা। আচ্ছা, এই ভেক্টরটার কথা আমরা কেমনে কিভাবে নির্ণয় করতে পারি, এটার সাথে এটা ক্রস গুণফল করবা, এটার সাথে এটা ক্রস গুণফল করবা, শেষ, ঠিক আছে। তাহলে কে এর সাথে জে এর ক্রস গুণফল করলে কত হয় বলো তো, এই যে টেকনিক হচ্ছে এরকম, আই জে কে এভাবে দিবা, ঘড়ি কাটার দিকে ঘুরাবা, হ্যাঁ। আই এর সাথে জে এর ক্রস গুণফল করলে কে হয়, জে এর সাথে কে এর ক্রস গুণফল করলে আই হয়। এখন আমাদের সে কে এর সাথে জে, দেখো আমরা কি শিখছি, জে ক্রস কে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু কত, আই, এটা রুল, এটা রুল। কিন্তু প্রশ্নে দিছে কে ক্রস জে, তার মানে উল্টাটা দিছে, তাই উল্টা দিলে সামনে একটা মাইনাস আসে, এটা ভেক্টরের একটা বেসিক একটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তাইলে এই অংশটুকু আমাদের বের হয়ে গেছে। এবার প্লাস দিবা কে এর সাথে কে, মনে রাখবা সেম জিনিস ক্রস গুণফল করলেও তো 0 হয়। তাহলে আনসার কি হবে, এইটাই আনসার হবে, -i। ওকে, সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ। বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, মনে রাখবা লম্ব অভিক্ষেপ যদি বের করতে বলে তুমি দেখবা কার সাথে এর, এর শব্দটা আছে কার সাথে, যার সাথে এর তার cos θ। ক্লিয়ার। বেসিক ফর্মুলা হচ্ছে a ডট বি সমান সমান ab cos θ। তো যার cos θ বের করতে, যার লম্ব বের করতে বলবে, যেহেতু এর লম্ব বের করতে বলছে, তাহলে a cos θ, তাহলে a cos θ সমান সমান কি হবে, b টাকে ওই পাশে নিয়ে যাও, a ডট বি ডিভাইড বাই বি। এখন তুমি অপশন দেখবা এইটা আছে নাকি এইটা আছে, যেটা থাকবে সেটাই উত্তর। a cos θ অপশনে আছে, ঠিক আছে। যদি অপশনে এটা থাকতো তাহলে এটাও আনসার দিত, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, এ ভেক্টর দিছে, বি ভেক্টর দিছে, বলছে এ লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এ লম্ব অভিক্ষেপ কথাটার অর্থ মাত্র বুঝাইলাম যে a cos θ। তাহলে a cos θ যদি হয়, উপরে জানি কি ছিল a ডট বি, আর নিচে কি ছিল বি ভেক্টরের মান, ঠিক আছে। a ডট বি মানে কি, এটার সাথে ডট গুণফল করবা, কইরা বি এর যে মানটা আছে সেটাতে ভাগ করে দিবা, ওকে। তাহলে সঠিক উত্তরটা পেয়ে যাবা। ক্যালকুলেশন করে নিও। এরকম ম্যাথ আমরা কিছুক্ষণ আগে করছি, সো এটা এসডব্লিউ থাকবে, এখনই বসে বসে এটা সলভ করে ফেলো। তারপরে প্রশ্ন, এ এবং বি দুইটার মানই দিয়ে দিছে 3। তারপরে বলছে এ দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেলে থিটা হয়, তাহলে ক্রস গুণফল, এই ক্রস গুণফলটার মান কত হবে। তো আমরা সবাই জানি ক্রস গুণফলের মানের সূত্র হচ্ছে এবি সাইন থিটা। তাহলে 3 এর সাথে আবার 3 গুণ করবা, কারণ এর মানও 3, বি এর মানও 3, 3 3 9, তাহলে উত্তর হবে 9 সাইন থিটা। সো দ্য কারেক্ট আনসার ইজ 9 সাইন থিটা। নেক্সট কোশ্চেন, পি দিছে কিউ দিছে, এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। অনেক ইম্পর্টেন্ট, সহজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো লম্ব হওয়ার মানে কি, দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে তাদের ডট গুণফল 0। কারণ এই ডট বি সমান এবি cos θ, cos 90 মান 0 হইলে ডট গুণফল 0 হয়ে যায়, তাই cos 90 θ মান 90 ডিগ্রি হলে ডট গুণফল 0 হয়ে যায়। তাহলে দুটাকে তুমি ডট গুণফল করলে কি পাবা, পি ডট কিউ সমান সমান 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15, 7 এর সাথে আলফা গুণ করলে -7 আলফা, -3 এর সাথে 2 যদি তুমি গুণ করো -6। এই মানটা তোমার 0 বানাইতে, ঠিক আছে। 0 বানাইছি, বানায় আলফা মান বের করবো। তাহলে 15 থেকে এখানে তোমার চলে যাচ্ছে কত বলো তো, 6 চলে যাচ্ছে,
তাহলে 9 থাকতেছে, ঠিক আছে। তাহলে 7 আলফা সমান সমান কত 9, তাহলে আলফা সমান 9/7, 9/7 মানে 1 পয়েন্ট সামথিং। তো আমরা তো অপশনে পাচ্ছি না, আমরা আরেকবার চলো গুণ করি। 3 এর সাথে 5 গুণ করে কত পাইছি, 3 5 15, 7 এর সাথে মাইনাস আলফা গুণ করলে -7 আলফা, -3 এর সাথে 2 গুণ করলে -6। সো 7 আলফা সমান সমান আসতেছে আমার 9, তাহলে আলফার মান আসবে 1 পয়েন্ট সামথিং, যেটা অপশনে নাই। যেই প্রশ্নের উত্তর টোটালি থাকবে না, মানে ধারে কাছেও কোনো আনসার নাই, সেটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কিচ্ছু নাই। সেটা যদি তোমরা দাগায় দাও তাও মার পাবা, যদি তুমি খালি রেখে আসো তাও মার পাবা। বোর্ড যেহেতু, তাহলে তুমি যে কোনো একটা তোমার মন মতো একটা দাগায় দিয়ে এসে করো, ঠিক আছে। এরকম নেগেটিভ মার্কিং তো নাই, বাট অ্যাডমিশন হলে এত দূরে যদি আনসার থাকে ফাঁকা রেখে আসবা। আচ্ছা, এই প্রশ্ন সোজা, যে এর সাথে কে এর ক্রস গুণফল করলে কত হয়, আমরা জানি আই যে কে, তো যে এর সাথে কে তারপর একটা আই, তাহলে এখানে আই হবে। আর আই এর সাথে যে এর ক্রস গুণফল করলে কে হয়, তাহলে যে এর সাথে আই ক্রস গুণফল করলে কি হবে, মাইনাস কে হবে, তাহলে এখানে হবে মাইনাস কে। আচ্ছা, এখন এটা কিভাবে করব, আই ক্রস মাইনাস কে, মাইনাস তুমি সামনে নিয়ে আসো। আই এর সাথে কে এর ক্রস গুণফলটা আগে আমরা চলো করি। আই এর সাথে কে এর ক্রস গুণফল তো আমরা সরাসরি করবো না, আমরা করবো কে এর সাথে আই, কারণ সিরিয়ালটা হচ্ছে আই জে কে। তো কে এর সাথে আই করলে কত হয়, জে হয়। তাইলে আই এর সাথে কে এর ক্রস করলে কত হবে, মাইনাস জে হবে, তো আমরা লিখবো মাইনাস জে। এখন হয়েছে কি ভাই, সামনে তো একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা লেখা যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে উত্তরটা হবে শুধুমাত্র জে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্নটা, এটা কিন্তু আসলে মানে খুবই দারুণ একটা কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে a প্লাস বি এই দুটো ভেক্টর তুমি লব্ধি করতেছো, কইরা তুমি মান নির্ণয় করতেছো। এটা কিসের সমান, √3 সমান। মানে উপরে একটা ক্যাপ আছে, ক্যাপ থাকা মানে একক ভেক্টর। এই যে a ভেক্টরটা, এটার মান হচ্ছে গিয়ে কত, 1। এই যে বি ভেক্টরটা, এটার মান কত, 1। আমরা যেহেতু লব্ধি নির্ণয় করতেছি, মানে আর নির্ণয় করতেছি, আর এর সূত্র কি, আর ইকুয়াল টু √/p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। স্যার তো লব্ধি মান দিয়ে দিছে √3, তাহলে আর এর জায়গায় আমরা √3 লিখবো। আর পি কিউ হচ্ছে প্রত্যেকটা ভেক্টর, তাদের মান, তাহলে 1² প্লাস 1² প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos আলফা, শেষ, এখান থেকে আলফা বের হয়ে যাবে। তাহলে উপরে স্কোয়ার করে দিলে 3, আর এখানে কত 2, আর এখানে 2 cos আলফা। তাহলে আলফার মান কত ডিগ্রি আসে বলো তো, 3 থেকে 2 বের করলে 1, 2টা ওই পাশে চলে গেলে হাফ, cos কত মান হাফ, 60 ডিগ্রি মান হাফ। তাহলে কারেক্ট আনসার হবে 60 ডিগ্রি। সো দ্য কারেক্ট আনসার ইজ 60 ডিগ্রি। এর উপর বি এর লম্ব বিক্ষেপ, তো বি এর লম্ব বিক্ষেপ যার সাথে এর থাকবে তার cos থিটা, উত্তর হবে বি cos থিটা, ঠিক আছে। অপশন সি কারেক্ট আনসার। তারপরে এটা ক্রস গুণফল আমরা খুব ইজিলি পারবো, আই এর সাথে যে ক্রস গুণফল করলে কে হয়, হ্যাঁ। এবার আই ক্রস কে, এটা হচ্ছে কে ক্রস আই করলে জে হয়, তাহলে আই ক্রস কে করলে মাইনাস জে হবে, তাহলে উত্তরটা হচ্ছে মাইনাস জে। মাইনাস জে কোথায়, অপশন ডি। পরের প্রশ্নটা দেখো, এটাও তোমরা পারবা, আই এর সাথে জে ক্রস গুণফল করলে কত হয়, কে হয়, হ্যাঁ। আর আই এর সাথে কে, আমরা তো কে এর সাথে আর ক্রস গুণফল করলে জে পাই, তাই না। তাহলে আই এর সাথে কে ক্রস গুণফল করলে হবে মাইনাস জে, ঠিক আছে। আচ্ছা, এখন এই মাইনাসটা সামনে নিয়ে আসি, তাহলে কে ক্রস জে, দেখো আই জে কে, তো জে এর সাথে কে করলে আই হয়, তাহলে কে এর সাথে জে করলে মাইনাস আই, তাহলে মাইনাস মাইনাস আই, উত্তরটা হবে প্লাস আই, ঠিক আছে। তো এখানে উত্তরটা হবে প্লাস আই, এই যে এটা প্লাস আই। পরের প্রশ্নে যদি চলে যাই, যে ওকে আয়ত একক ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা, মনে রাখবা লম্ব একক ভেক্টর আমরা বের করতে গেলে, ধরো এটা হচ্ছে x অক্ষ, তাহলে এই বরাবর হচ্ছে একটা ভেক্টর ধরো আছে, এটা ধরো y অক্ষ, তাহলে এই দুটো যখন আমরা ক্রস গুণফল করব তখন যে আরেকটা ভেক্টর বের হবে সেটা হবে তাদের লম্ব। তাহলে লম্ব একক ভেক্টর যদি বের করতে বলে তুমি আগে তাদের ক্রস গুণফল করবা, কইরা একক ভেক্টর নির্ণয় করবা। তাহলে জে আর কে কে ক্রস গুণফল করলে কি বের হয়, আমরা পড়ছিলাম আই বের হয়। আই এর হচ্ছে একক ভেক্টর কত, আই আই মানে আমাদের আই বের করতে হবে আর কি, এগুলোর মধ্যে দেখতে হবে কোনটা আই। জে এর সাথে কে এর ক্রস গুণফল করলে তো আই হয়, তাহলে এটার সাথে মিলে গেল না, পুরোপুরি মিলে গেল না, উত্তর হবে অপশন এ। এটা আসলে ক্রস গুণফলের বেসিক আর কি। পরের প্রশ্ন, এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে, এ বি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে cos আলফা সমান সমান উপরে হবে ডট গুণফল, উপরে হবে দুইটা ভেক্টর ডট গুণফল, আর নিচে হবে তাদের মান। তাইলে আই এর সাথে আই গুণ করলে 2 হয়, যেহেতু জে কে নাইসো বাদ, আর নিচে হবে তাদের মান, এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে √2² প্লাস 1², তার মানে 4 আর 5 √5। তাহলে আলফা কিন্তু আসবে, আলফা আসবে cos ইনভার্স 2/√5। এবার তোমরা ক্যালকুলেটর নাও, নিয়ে এটা বসায় দাও, সঠিক উত্তর পেয়ে যাবা। তারপরের প্রশ্ন, অমুক ভেক্টর কি,
এই ভেক্টরটা উপরে যদি মান নির্ণয় করে √3 হয়, √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এই ভেক্টরটা হচ্ছে একটা একক ভেক্টর। 4 ও 5 একক মানের দুটি ভেক্টর কোনো বিন্দুতে সিস্টেমের কোণে ক্রিয়াশীল হলে স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল হচ্ছে ab cos θ। তাহলে গুণ করলে 4 5 20 আর cos 60, cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে 20 কে হাফ যদি তুমি করো 10 হয়, তাহলে সঠিক উত্তরটা হবে 10 একক। নেক্সট কোশ্চেন, a ও b = 0 হলে, অ্যাকচুয়ালি a ও b না, এটা হচ্ছে a ডট b, হ্যাঁ, এটা ডট গুণফল। এই দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে তার চিত্রটা হবে অবশ্যই 90 ডিগ্রি, এটা আমরা পড়ছি। সো উত্তরটা হবে কি? অপশন সি। নেক্সট কোশ্চেন, একটি কণার উপর f একটা ভেক্টর দিছে, এত নিউটন বল প্রয়োগ করে কণাটির উপর আর একটা ভেক্টর দিয়ে দিচ্ছে, অ্যাঙ্গেল চাইছে। আমরা কিছুক্ষণ আগে এরকম একটা ম্যাথ করছি যে cos θ উপরে হবে তাদের ডট গুণফল, তাহলে 2 এর সাথে 1 গুণ করবা 2, 3 এর সাথে 1 গুণ করবা 3, -1 এর সাথে -1 গুণ করবা +1 ডিভাইডেড বাই এই দুটো ভেক্টরের মান দিয়ে গুণ করবা। এটা মান কত? 4 আর 9 13, 13 আর 1 কত? 14, তাহলে √14, আর এখানে কত? 1 আর 1 1 2 আর 1 3, √3, ঠিক আছে। তাহলে উপরে থাকতেছে 5 আর 1 6 আর নিচে হচ্ছে 14 1 14, 14 28, 3 14 কত? 3 14 হচ্ছে 42, ঠিক আছে। তো আরো যদি ভাঙানোর চেষ্টা করি তাহলে 6 কে আমরা √6 দুইবার বলতে পারি, আর এখানে √6 × √7 বলতে পারি। উত্তরটা হচ্ছে আমাদের আলফা সমান থিটা সমান সমান, ক্যালকুলেটরে তোমরা কি বসাবো বলে দেই, cos ইনভার্স √6/7, এটা ক্যালকুলেটরে বসালে যা উত্তর বের হবে সেটাই। ওকে, নেক্সট কোশ্চেন, f একটা ভেক্টর দিছে আর একটা ভেক্টর দিছে w কত? আমরা জানি w বা কাজ বের করে বল এবং সরণের ডট গুণফল দিয়ে। ডট গুণফল করো, 2 এর সাথে 3 গুণ করলে 6, 3 এর সাথে 4 গুণ করলে কত হয়? 12, তাহলে 6 আর 12 করলে 18 হয়, যেহেতু কে নাই তাহলে আমরা 18 এর সঠিক উত্তর পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন, a একটা ভেক্টর আছে, b একটা ভেক্টর আছে, m এর মান কত হলে ভেক্টর লম্ব হবে? আমরা এরকম সলভ করছি, খুবই সিম্পল। কি করবা? ডট গুণফল যখন করবা i এর সাথে i, তাহলে এগুলো মাথায় করো ভাই, সবকিছু খাতা কলমে করতে যাও না, যেহেতু সময় নেই, প্রত্যেকটা এমসিকিউ মাত্র 1 মিনিট। আবার সামনে তোমরা যখন 100 টেস্ট দিবা সেটা 1 মিনিটের জায়গায় 45 সেকেন্ড হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কিন্তু প্রশ্ন করবে আরো কঠিন এইচএসসি চেতেও। 3 এর সাথে 6 গুণ করে 318, এটা মাথায় রাখো 18। 2 এর সাথে -m গুণ করলে -2m, ঠিক আছে। তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে +2m, তাহলে +2m কিসের সমান? 18, আর k এর পার্টটুকু এই যে 4 একে 4, তাহলে 18 আর 4 যোগ করলে কত হয়? 22, তাহলে তুমি কি পাইলা? 2m সমান 22, তাহলে m এর মান কত? 11, তাহলে উত্তর হচ্ছে 11। দেখছো, ক্যালকুলেটর ছাড়াই, তারপরে খাতা কলম ছাড়াই আমরা মাথায় এটা করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই আগের প্রশ্নটাই, এটা আগের প্রশ্নটা হিসাব করছে অ্যাকচুয়ালি, হ্যাঁ আগের প্রশ্নের মতো, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি আগের প্রশ্ন না, আগের প্রশ্নের মতো, এই জন্য আমি ভাবছিলাম আগের প্রশ্নটাই। আগের মতো হিসাব করো, 2m - 6 = 0, তাহলে m = কত? 3। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, এ এবং যারা ভাবতেছো ভাই কি অঙ্ক করাইতেছেন, আহামরি কঠিন অঙ্ক তো নাই, আছে শেষের দিকে দেখবা, শেষের অঙ্কগুলো একটু জটিল আছে। a ক্রস b, এটাকে তুমি স্কয়ার করতেছো, ক্রস গুণফলের মানকে স্কয়ার করা মানে কি? ab sin θ, এটাকে স্কয়ার করে দাও, তাহলে a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার θ, আর এটা কি a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার θ, a স্কয়ার b স্কয়ার কমন নাও, তাহলে কি থাকে? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, তো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ মান তো 1, তাহলে উত্তর কি দাঁড়াইলো? শুধু a স্কয়ার b স্কয়ার। ওকে, তাহলে উত্তরটা কি দাঁড়ালো? a স্কয়ার b স্কয়ার। এইটা মানে কিন্তু a স্কয়ার b স্কয়ারই, কারণ হচ্ছে কি, খেয়াল করে দেখো মান আছে, যে এরকম ব্র্যাকেট থাকা মানে মান, ক্লিয়ার? আচ্ছা, তারপর i এর সাথে j এর যদি আমরা ক্রস গুণফল করি উত্তর পাই k, তারপর a একটা ভেক্টর b একটা ভেক্টর, এই যে সমান্তরাল হবে। এতক্ষণ আমরা লম্ব হবে অনেক ম্যাথ করছি, বাট সমান্তরাল হবে কোনো ম্যাথ করি নাই। এটা বের করা খুবই সহজ, একটা টেকনিকে বের করা যায়। সহগগুলা, এই i এর সহগগুলা, যে সহগগুলা, কে সহগগুলা অনুপাত সবগুলা সমান, এই টেকনিক, ঠিক আছে। মানে সূত্র হচ্ছে a1/a2 b1/b2 c1/c2, তাহলে 2 আর এখানে y, তার মানে 2/y, x আর 6, তার মানে x/6, তারপর -4 -8, -4/-8, আর এটা তোমার দরকার নেই অ্যাকচুয়ালি, কারণ x বের করতে বলছে তো এটা দিয়ে বের হয়ে যায়। তাহলে যদি কোনাকুনি গুণ করো, অ্যাকচুয়ালি না বের হয় না, কারণ হচ্ছে x আর y তো আলাদা আলাদা, সো আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। এটা নিয়ে একবার করবা, এটা নিয়ে একবার করবা। যদি আমরা এভাবে করি, ফার্স্টে যদি আমরা এই দুটো নিয়ে করি, তাহলে 2/y, এটা অ্যাকচুয়ালি কত? হাফ, তাহলে y সমান 2 × 4, y 4 কোন জায়গায় আছে? অপশন এ তে আছে, তাহলে তোমার বাকিটা নিয়ে অঙ্ক করা দরকার আছে, এটা নিয়ে কোনো দরকার নাই, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন এ। তারপর m ও n ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর, আগেই বলছিলাম লম্ব একক ভেক্টর বের করা মানে হচ্ছে আগে ক্রস গুণফল করবা, তারপর সেটার একক ভেক্টর নির্ণয় করবা। তো ক্রস গুণফল করলে হবে কি m × n, আর একক ভেক্টর মানে কি নিচে তার মান দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে যে m × n
হ্যাঁ, আর নিচে তার মানটা নিচে তার মান দিয়ে ভাগ করে দিবা। খেয়াল করে দেখো এই m ক্রস n কইরা যেটা বের হইছে তার মানটা, তাহলে অপশন এ, আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, বিনিময় সূত্র মেনে চলে দুটি ভেক্টরের যোগ, দুটি ভেক্টরের ডট গুণফল, দুটি ভেক্টরের ক্রস গুণফল। দেখো ক্রস কিন্তু বিনিময় সূত্র মানে না। কেন মানে না? আমরা সবাই জানি a ক্রস b সমান সমান কি মাইনাস অফ b ক্রস a, ঠিক আছে, এটা ভেক্টর রুল। এই মাইনাস একটা অতিরিক্ত আসছে, এগুলো কি বিনিময় সূত্র মানলো? মানে নাই, কিন্তু ডট গুণফল মানবে, কারণ a ডট b আর b ডট a একই কথা। সো 1 আর 2 কিন্তু সঠিক, কিন্তু 3 নাম্বারটা মিথ্যা। উত্তর কি হবে? অপশন এ হবে। ওকে, তারপরে দেখো তিনটা ভেক্টর দিছে এ বি সি, বলছে যে এ ও সি একই রেখা অবস্থিত। একই রেখা মানে হলো ভেক্টর দ্বয়, দেখো তো একই রেখা মানে হলো সমান্তরাল। এই দুটো কি সমান্তরাল হয়? এই দুটো কি সমান্তরাল হয়? আসলে জীবনও হবে না। কারণ কি, একটাতে প্লাস জে, এখানে প্লাস জে আর এখানে মাইনাস জে, তাহলে কেন সমান্তরাল হবে? দুটো তো আলাদা দিকে। সো এটা বাদ, একই রেখায় অবস্থিত হচ্ছে না। তাহলে এক বাদ, তাহলে এক যেখানে উত্তর নাই সেখানে, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই। তুমি বাকি দুটো চেক করো, লম্ব হবে। লম্ব হওয়া মানে কি, তাদের ডট গুণফলটা 0 হবে। দেখো 1 মাইনাস 1 0 হয়েছে। এ ক্রস এ ও বি অগুণনশীল। দেখো অগুণনশীলের কনসেপ্টটা হচ্ছে ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে অগুণনশীল। এই দুটোকে তুমি ক্রস গুণফল করো, আই জে কে 1 1 0 1 মাইনাস 1 0, এটা যদি তুমি ক্রস গুণফল করো দেখো 0 আসবে। তাহলে এটাও সত্য, ঠিক আছে। তাহলে উত্তর হবে 2 এবং 3। ওকে, নেক্সট কোশ্চেন, এম একটা ভেক্টর দিয়ে বলছে এর উপর লম্ব হবে কোনটা? দেখো লম্ব ভেক্টর হওয়ার কনসেপ্টই হলো ডট গুণফল করে 0 হইতে হবে। সো তুমি ডট গুণফল করো, 4i এর সাথে এটা ডট গুণফল করো। এখানে i এর উপাংশ আছে, এখানে i এর উপাংশই নাই, তাহলে ডট গুণফল করতে 0 হবে। তাহলে এটা সত্য। এবার এটার সাথে এটা ডট গুণফল করলে দেখো কত হয়, 2 এর সাথে 3 3 2 6, 0 হয় নাই, বাতিল। এটার সাথে ডট গুণফল করো, 3 2 6, 3 2 6, এটাও সত্য, তাহলে 1 আর 3, ঠিক আছে। এগুলো 20-25 সেকেন্ডে সলভ করা যায়। ডট গুণফল কি মাইনা চলে? ডট গুণফল সব সূত্রে মেনে চলে। সে কিন্তু বিনিময় সূত্র মানে, বন্টন সূত্র মানে, সংযোগ সূত্র মানে, সবই মানে। ডট গুণফল নিয়ে কোনো প্যারা নেই, প্যারা হলো গিয়ে ক্রস গুণফল নিয়ে। চিত্রে এ ও বি ভেক্টর দুটি কি কি ঘটনা ঘটে দেখো তো। ডট গুণফল বিনিময় সূত্র মানে, হ্যাঁ, ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না। তো এটা সত্য, এটা মিথ্যা। এই যে বিনিময় সূত্র মানে না, সো উত্তর হবে 1 ও 3 হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে টাঙানো আছে। কোন দেওয়ালে? পশ্চিম দেওয়ালে। তো তুমি যদি চিন্তা করো, এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিন্তা করো, পশ্চিমের দিকে বাংলাদেশের ম্যাপ অনুযায়ী যদি ঘন্টার কাটাকে পি এবং মিনিটের কাটাকে কিউ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে 12টা 15 মিনিটে কি হবে? দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন। 12টা 15 মিনিট মানে কি? এইখানে হচ্ছে 12টা, এখানে হচ্ছে 15 মিনিট, ঠিক আছে। তাহলে 12টা 15 মিনিট মানে হচ্ছে এইভাবে আছে, এখানে 12টি একটু এদিকে যাবে আর মিনিটের কাঁটাটা এদিকে থাকবে। তো বলছে 12টা 15 মিনিটে কাকে কি ধরতে বলছে? ঘন্টার কাঁটাকে পি ধরতে বলছে। তাহলে এটাকে আমরা পি ভেক্টর ধরতেছি, এই বরাবর পি ভেক্টর। আর কিউ ভেক্টর কোন দিকে? কিউ ভেক্টর হচ্ছে এইদিকে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা এই ঘড়িটা টাঙানো আছে কোন দেওয়ালে? এই ঘড়িটা টাঙানো আছে পশ্চিম দেওয়ালে। তো পশ্চিম দেওয়াল কোনটা? আমি যদি 3D একটা ফর্মেট আঁকি, এই যে এইটা, এই যে দেওয়ালটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পশ্চিম। তাহলে পশ্চিমে এই পুরো জিনিসটা ধরো এইভাবে আছে। এখন এটা ক্রস গুণফল কোন দিকে? আমরা জানি পি ক্রস কিউ মানে হচ্ছে পি থেকে কিউ এর দিকে। হ্যাঁ, এইভাবে যদি তুমি ক্রস গুণফল নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এইভাবে আঙ্গুল ধরবা, ঠিক আছে। তাহলে এই 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 দিকে যদি তুমি ক্রস গুণফল করতা, মানে কিউ ক্রস যদি পি নির্ণয় করতা, তাইলে বের হইতো ক্রস গুণফলটা বের হইতো তোমার বুড়ো আঙ্গুলটা, ঠিক আছে। এই যে দেখো কিউ ক্রস পি, আমরা যদি ফ্লেমিং এর ডান হস্তগুলোর কথা চিন্তা করি, কিউ ক্রস পি যদি নির্ণয় করি, হ্যাঁ, এই যে কিউ থেকে পি এর দিক, কিউ থেকে পি এর দিক বের করতে হলে পি থেকে কিউ দিকও বের হয়ে যাবে। যদি এইভাবে আমরা করতাম তাহলে উত্তরটা বের হইতো এই দিকে, ঠিক আছে। এখন এইদিকে যদি তুমি ঘড়িটা রাখো, তাহলে এটা ডিরেকশনটা কোন দিক? উল্টা দিকে বোঝায়, মানে পূর্ব দিক বোঝায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। আর এই ঘড়িটাকে তুমি কল্পনা করো এই যে দেয়ালের এইখানে, দেয়ালের এইখানে, ঠিক আছে। এখানে হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো যদি আমি এইভাবে ক্রস গুণফল করতাম, মানে কিউ থেকে পি করতাম, তাইলে আমাদের ক্রস গুণফল করে যে উত্তরটা বের হইতো সেটা ডিরেকশন কোন দিকে হইতো? 90 ডিগ্রি বরাবর হইতো না? এই যে এই বরাবর হইতো না? হ্যাঁ, এই বরাবর হইতো, অর্থাৎ এটা পূর্ব দিককে বোঝাইতো। যেহেতু এটা এদিক থেকে এদিক, তাহলে এটা কোন দিকে হবে? এটা ক্রস গুণফলটা হবে উল্টা দিকে, ঠিক আছে। তার মানে এটা ক্রস গুণফলটা হবে এই দেয়ালটার ভিতরের দিকে। এই দেয়ালটারে কি হবে? ভিতরের দিকে। এই দেয়ালের ভিতর দিক মানে কি?
এদিকটা, এদিকটা তো কোন দিক, এটা তো পশ্চিম দিকে, তাহলে এটার আনসারটা কত হবে, পশ্চিম দিক হবে। আশা করি বুঝতে পারছি, খুবই দারুণ একটা কোশ্চেন ছিল, অনেক ভালো লাগছে আমার। পরবর্তীতে কি বলছে ওই প্রশ্নটা অ্যাকচুয়ালি উদ্দীপকের, যে একটি দেয়াল ঘড়িতে পশ্চিম দিকে দেয়াল টাঙানো আছে, বলছে যে ঠিক যখন দুপুর 12টা বাজে তখন তাদের ক্রস গুণফল কত হবে। দেখো ঠিক দুপুর 12টায় মানে কি, ঘন্টার কাটাও 12তে, মিনিটের কাটাও 12তে, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি হয় তাহলে পি কিউ সাইন আলফা বসাইলে পুরোপুরি 0 হয়ে যায়, কারণ সাইন 0 মান 0, তাহলে ক্রস গুণফলের মানটা কত হবে, 0 হবে। ক্রস গুণফলের মানটা হবে 0 হবে। খুবই সুন্দর প্রশ্ন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা বোর্ড 2024 সালে আসছে, আমার অনেক ভালো লাগছে, অনেক ক্রিয়েটিভ একটা কোশ্চেন বলে মনে হয়েছে। বলছিলাম তোমরা ক্লাসে শেষ পর্যন্ত থাকো, দেখবে অনেক ভালো ভালো প্রশ্ন আছে। পরের প্রশ্ন কি বলছে, a প্লাস বি দুটা ভেক্টরের যোগফল দিছে এত, বিয়োগফল দিছে এত, বি ভেক্টরটা কত। সহজ, তুমি যে কাজটা করবা এইটা আর এইটা যদি বিয়োগ করে দাও, নর্মাল হিসাব, বিয়োগ করে দিলে এ কাটাকাটি যাবে, বি মাইনাস বি, তাহলে 2b হয়ে যাবে। ঠিক আছে, তো দুটা ভেক্টর যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, 2b পাবো। তাহলে 2b সমান কত, এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে 12 মাইনাস মাইনাস 6 করলে কত হবে, 18 আই হবে। ঠিক আছে, -4 -12 তাহলে কত হবে, -16 যে হবে। 8 - 10 করলে -2k হবে। ঠিক আছে, তাহলে বি ভেক্টর সমান সমান অর্ধেক করে দাও, 9i - 8j - k, 9i - 8j - k। সো সঠিক উত্তরটা হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, এ বি এর ডট গুণফল কত। এই যে আগের প্রশ্নটা অ্যাকচুয়ালি, এতে ডট গুণফল তুমি করবা খুব ইজিলি, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। ঠিক আছে, নরমাল ক্যালকুলেশন। তারপরের প্রশ্ন, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ যে টপিক, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ওকে, ভেক্টর ক্যালকুলাসে কি বলা হয়েছে সবার প্রথমে, যে কোনো গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর এত, তাৎক্ষণিক বেগ কত হবে। তাৎক্ষণিক বেগ কেমনে বের করি আমরা, জাস্ট দুটো ভেক্টরকে জাস্ট যে ভেক্টর দেওয়া থাকবে, হ্যাঁ সরণ ভেক্টর দেওয়া থাকবে, সেই সরণ ভেক্টরকে কি করব, ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে। তো এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস সাইন 5t, 5t কে টি ধরছি, তাহলে 5t কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে সামনে একটা 5 আসবে, আর এটা কোন ভেক্টর, আই ভেক্টর। সেম ভাবে এখানে কত হবে, 5, তারপর হবে cos 5t, আর এটা কোন ভেক্টর, জে ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা কোন অপশনের সাথে মিলে দেখো তো, আমরা যদি 5 কমন নিয়ে নেই, 5 কমন নিয়ে নেই, তাহলে কি থাকে, জে cos 5t মাইনাস আই sin 5t। আমি দেখতেছি অপশন এ এর সাথে মিলে গেছে না, সো উত্তর হবে অপশন এ। পরবর্তী যে প্রশ্ন আমরা সলভ করব, কি বলা হয়েছে, যে কোনো গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর আর সমান সমান হচ্ছে এত, আর ভেক্টরের, খেয়াল করে এখানে কিন্তু বলে নাই যে ভি ভেক্টরের কথা বলে না, আর ভেক্টর বলছে। সো তুমি কাজ করবা এটা নিয়ে, আর ভেক্টরটি সলিনয়েডাল, অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল, কোনটা হবে। সলিনয়েডাল বেসিক কনসেপ্টটা হচ্ছে ডাইভারজেন্সের সাথে রিলেটেড। যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্সটা 0 হয় তখন সেটাকে আমরা বলবো সলিনয়েডাল। সো চলো ডাইভারজেন্সটাকে নির্ণয় করি। তো ডাইভারজেন্সটা কিভাবে নির্ণয় করে, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। ঠিক আছে, এইটার সাথে তুমি কি করবা, ডট গুণফল করবা এইটা, হ্যাঁ, আই cos 5t প্লাস জে sin 5। পরীক্ষা হলে লেখার দরকার নেই, এটা জাস্ট আমি এমনি লিখতেছি বোঝানোর জন্য, পরীক্ষা হলে লেখার কোনো প্রয়োজন নাই, এটা তুমি দেখার সাথে সাথে আনসার বের করতে পারবা। কিভাবে দেখো, এইখানে আই এর সাথে এইখানে আই এ তুমি ডট গুণফল করবা, কিন্তু ডট গুণফলের পাশাপাশি এখানে কিন্তু একটা ডেল ডেল এক্স আছে, মানে ডিফারেন্সিয়েশন তুমি করবা কাকে, আই cos 5t কে। তো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা সে কি এখানে আছে, নাই, তুমি এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করবা, কিন্তু এখানে এক্স এর কোনো টার্ম নাই, তার মানে এটার সাথে এটা ডট গুণফল করলে, ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। অনুরূপভাবে এইখানে দেখো ডেল ওয়াই, কিন্তু এখানে কোনো ওয়াই নেই, হ্যাঁ, জে এর সাথে জে ডট গুণফল হয়, তার মানে এটাও 0। কে এর সাথে করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো কে এর কোনো পার্টি নেই। সো আমাদের সলিনয়েডাল কত আসছে, 0 আসছে, তাহলে আমরা বলতে পারি যে এটা সলিনয়েডাল। ঠিক আছে, ডাইভারজেন্সটা 0 আসছে। এবার আসো ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, এটা পুরোপুরি হচ্ছে কার্লের সাথে রিলেটেড। তো কার্ল জিনিসটা আসলে কি বলতো, কার্ল হচ্ছে নেবলার সাথে, দেখো নেবলার সাথে আর এর ক্রস গুণফল। তো এটা করারই দরকার নেই, কেন দরকার নেই, কারণ এখানে কোনো এক্স ওয়াই জেড নাই, কোনো এক্স ওয়াই জেড নাই। তো তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, ধরো লিখলা আই জে কে, তারপর এখানে কি হবে, ডেল ডেল এক্স আই, এই ডেল ডেল এক্স এখানে আই, তারপর ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এখানে যা আছে সেগুলোর মধ্যে কি কোনো এক্স ওয়াই জেড আছে, তা তুমি ক্রস গুণফল করো, তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন তো করাই লাগবে। তো প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন মান তোমার 0 আসতেছে, তাহলে কালের মানটাও 0 আসতেছে। তো কাল 0 আসা মানে কি, সেটা অঘূর্ণনশীল। কিভাবে কাল, এটা আসলে কি ডিফাইন করে, এটা ডিফাইন করে যে দুটা ভেক্টর নেবলার সাথে তুমি যদি তোমার উদ্দেশ্য ভেক্টর ক্রস গুণফল করো, যে নতুন একটা ভেক্টর বের হয়, সেটা কি ঘূর্ণন কিনা সেটা বোঝায়। এখন ক্রস গুণফল করে তোমার উত্তর আসছে 0, তাহলে কি এটা ঘূর্ণন প্রকাশ পাচ্ছে, পাচ্ছে না।
যদি এমন হতো যে তার ভ্যালু আছে কোনো একটা, তাহলে বুঝবা যে হ্যাঁ এটা গুণনশীল। এটা তো কোনো ভ্যালু নাই, জিরো, তাহলে এটা অগুণনশীল, তাহলে এটা কাটা। তাহলে আনসারটা হবে কি 1 ও 2। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ 1 ও 2। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ভেক্টর অপারেটর ব্যবহার। খুবই সিম্পল, যে যদি এ একটা ভেক্টর হয় তবে ন্যাবলা ডট ন্যাবলা ক্রস এ এটার মান কত হবে। মানে কি, তুমি কোন একটা ভেক্টরকে ক্রস গুণফল করে যদি সেটাকে আবার ডট গুণফল করো তখন তার মানটা 0 আসে। তুমি এটা যে কোনো একটা ভেক্টর ধরে নিতে পারো, যে এই ভেক্টর যে কোনো একটা মান, যে কোনো একটা ভেক্টর ধরে এটা ক্রস গুণফল করে আবার ডট গুণফল করো, তারপর উত্তর 0 আসছে। এটা বেসিক ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, নিচের কোনটি ভেক্টরের কার্ল? কার্ল মানে কি, জাস্ট ক্রস গুণফল। হ্যাঁ, যে এটার সাথে তুমি কি করবা, ক্রস করতেছো। ক্রস কোনটাতে আছে, যে এটাতে আছে, অপশন সি এর মধ্যে আছে। ওকে, আচ্ছা, তারপর ফাই একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হলে ন্যাবলার সাথে ফাই জাস্ট গুণ করছো, কোনো ডট চিহ্ন নাই, তাহলে আমরা কি বলবো, ন্যাবলা গুণন ফাইকে আমরা কি বলবো, গ্রেডিয়েন্ট বলবো। ওকে, ন্যাবলা গুণন ফাইকে আমরা গ্রেডিয়েন্ট বলবো। নেক্সট কোশ্চেন, ভি একটা ভেক্টর দিয়ে দিছে, বসে ডাইভারজেন্স অফ ভি কত। ডাইভারজেন্স মানে কি, ডট গুণফল। তাহলে এইটার সাথে ডেল ডেল এক্স গুণ হবে, ডেল ডেল এক্স এর সাথে এক্স স্কয়ার গুণ করলে কত হয়, মানে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। অনুরূপভাবে এখানে ওয়াই সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করবা, কত হবে 0। তারপর এটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এখানে তো ভাই কোনো জেড এর পার্টি নেই, তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে, শুধু 2x দাঁড়াচ্ছে। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ 2x। এখন 2x এর সাথে কিন্তু আমাদের কোনো আইটাই থাকবে না, কারণ ডাইভারজেন্স যখন তুমি করছো আই এর সাথে আই ডট গুণফল করে 1 হয়ে গেছে, আই চলে গেছে। সো আনসারটা কিন্তু 2x, অনেকে ভুলে 2x আই জায়গায় দিয়ে আসবে। এই ভেক্টরটি একটি অগুণনশীল। এখানে কি বলছে, কাল যদি 0 হয়, আগেই বলছি কাল 0 হয় মানে সেটা ঘুরতেছে না, অগুণনশীল। ঠিক আছে, তাহলে কাল এই ভেক্টরটি একটি অগুণনশীল, অপশন 1 কারেক্ট। এই ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল। মনে রাখবা, যে জিনিসটা ঘুরতেছে না তার থেকে তো কোনো এনার্জি লস হচ্ছে না, এনার্জি চলে যাচ্ছে না, তাহলে সেটা কি থাকবে, সংরক্ষণশীল। ঠিক আছে, তার মানে যদি অঘূর্ণনশীল হয়, যে জিনিসটা ঘুরতেছে না, অঘূর্ণনশীল, সেই জিনিসটা কি কোনো এনার্জি লস করতেছে না, তাহলে সেই জিনিসটা হবে কি, সংরক্ষণশীল। সেই জিনিসটা হবে কি, সংরক্ষণশীল। ওকে, তাইলে 2 নাম্বারটাও কারেক্ট। আর সলিনয়েডালের কনসেপ্ট কিন্তু এটা না যে ক্রস গুণফল করে 0 হইতে হবে, সলিনয়েডাল কনসেপ্ট কিন্তু আছে ডট গুণফল করে 0 হইতে হবে। সো এটা কোনো ম্যান্ডেটরি কোনো অপশন না, তাহলে आंसर হচ্ছে 1 ও 2। তারপর কি বলছে, কোন ভেক্টর ক্ষেত্রে কাল 0 না হলে, মানে কি, তার একটা মান আছে, মান থাকা মানে কি, সেটা অসংরক্ষণশীল এবং সেটা ঘূর্ণনশীল। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, অসংরক্ষণশীল এবং ঘূর্ণনশীল। সলিনয়েডাল তো এটা কোনো কন্ডিশন না, সলিনয়েডাল হচ্ছে ডট গুণফল 0 হইতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। সুন্দর একটা কোশ্চেন করছে, যে এ এবং বি এর যোগফল মানে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এটা নতুন একটা ভেক্টর আমি নাম দিলাম, বি ভেক্টর নাম দিলাম। এটা কিসের উপর লম্ব, তাদের পার্থক্যের উপর লম্ব। তাদের পার্থক্য মানে কি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটা আমি আরেকটা ভেক্টর নাম দিলাম, এইটার উপর লম্ব। তার মানে কি, পি এবং কিউ এর ডট গুণফল 0, ঠিক কি না, পি এবং কিউ পরস্পর লম্ব, তার মানে কি তাদের ডট গুণফল 0। ওকে, আর এই দুটাকে ডট গুণফল করো, এই দুটাকে ডট গুণফল যদি করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই যে নরমাল ডট গুণফল, মানে এর সাথে এ, এর সাথে বি, তাহলে কি দাঁড়ায় বলো তো, এ স্কয়ার প্লাস এ বি, আবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি চলে যায়, তারপরে মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এ আর বি পরস্পর সমান হবে, বুঝতে পারছো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে এ এবং বি পরস্পর সমান। তাহলে এ এবং বি পরস্পর সমান কোন অপশন, অপশন এ। ওকে, মান সমান আর কি। তারপর কি বলছে, এফ ভেক্টর এত হলে ভেক্টরটি একটি সংরক্ষণশীল বল ক্ষেত্র হয়। সংরক্ষণশীল মানে হলো তার কালটা 0। ঠিক আছে, বসে C1 C2 C3 ধ্রুবকগুলো মান নির্ণয় করো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমাকে কি করা লাগবে, ক্রস গুণফল করা লাগবে। সো আই জে কে লিখবা, আই জে কে, তারপরে ভ্যালুগুলো বসাই দিবা প্রত্যেকটা। হ্যাঁ, 4y মাইনাস C1z 5z প্লাস C2x c কিউব y মাইনাস 3x। ঠিক আছে, এখানে উপর দিয়ে একটা জিনিস বাকি ছিল, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তাহলে লিখে ফেলি আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। ওকে, আচ্ছা, তাহলে এখানে আই যদি লিখি, এভাবে যদি গুণ করে দিই, তাহলে ডেল ডেল ওয়াই এর সাথে এটা গুণ করলে কত দেখা বলো তো, শুধুমাত্র সি কিউব থেকে, তাই না। আচ্ছা, তারপরে মাইনাস এটার সাথে এটা যখন গুণ করবো জেড এর সাপেক্ষে, এটা জেড, তখন জেড খুঁজে বের করো, এখানে জেড এর মধ্যে 5 আছে,
তাহলে এখানে আমরা কি লিখবো 5 লিখবো। এটা অ্যাকচুয়ালি সি কিউব না, এটা C3 হবে আর কি, ঠিক আছে, এটা সি কিউব না, এটা C3। আচ্ছা, তারপর মাইনাস জে দিয়ে যদি লিখি, এটা বাদ ডেল ডেল এক্স এর সাথে এটার গুণ হবে, হ্যাঁ, এটা C3 ডেল ডেল এক্স এর সাথে এটা গুণ করলে কত দাঁড়ায় বলো তো, এক্স এর সাপেক্ষে করতেছি, হ্যাঁ, তাহলে এক্স এর পার্টটুকু থাকবে -3 থাকবে, এরপর এটার সাথে এটা জেড এর পার্টটুকু, জেড এর পার্ট কত -C1 আবার সূত্রের একটা মাইনাস আছে না, এটার সাথে এটা গুণ মাইনাস, এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কে যদি দেই, এটার সাথে এটা গুণ করলে C2 থাকে, এটার সাথে এটা গুণ করলে কত থাকবে, -4 থাকবে। ওকে, আচ্ছা, তাইলে যেহেতু কালের মান 0, সো এই পার্টটুকু 0, এই পার্টটুকু 0, এই পার্টটুকু 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে C3 5, এটার মান যদি 0 হয়, দেখো এখানে মাইনাস আছে তো এগুলো চিহ্ন পরিবর্তন করে দাও, চিহ্ন পরিবর্তন করে দিলে কত থাকে 3 - C1, এটার মান 0, তাহলে C1 এর মান কত হবে 3, তারপরে এখানে C2 - 4 গুলো যদি 0 হয়, C2 এর মান কত 4, উত্তর আসছে 3 4 5, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, এটা অপশন যদি থাকে ABCD আকারে তখন উত্তর হবে 3 4 5। পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, ভেক্টরের বলছে যে পি ভেক্টর কিউ ভেক্টরের উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর বের করা। এই টেকনিক তোমাদেরকে আগেও শিখাইছি যে দুটো ভেক্টরের উপর যদি লম্ব একক ভেক্টর বের করতে বলে অবশ্যই তাদের ক্রস গুণফল করবা। ক্রস গুণফল করার পর যে ভেক্টরটা বের হবে সেটার মান নিচে বসাই দিবা, দ্যাটস ইট। ওকে, সেটা নিজে ক্যালকুলেশন করে নিবা। তারপরে প্রশ্ন, ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি এর সাথে সমান কোণ তৈরি করলে বি ও সি এর সাথে কি একই সমতলে থাকলে আলফা এবং বিটার মান নির্ণয় করো। দেখো এখানে ফার্স্ট অফ অল বলে দিচ্ছে যে সমান কোণ তৈরি করছে, তার মানে কি এখানে এটা কে কার সাথে সমান কোণ তৈরি করছে, ভেক্টর এ, হ্যাঁ, ভেক্টর বি এবং ভেক্টর সি এর সাথে, তার মানে এ বি এর সাথে, তারপর এ সি এর সাথে সমান কোণ উৎপন্ন করছে। বোঝার চেষ্টা করো, কিন্তু কি বলছে, ভেক্টর এ ভেক্টর বি এবং সি এর সাথে সমান কোণ উৎপন্ন করছে, তার মানে এ বি এর সাথে এবং এ সি এর সাথে, তাইলে সমান কোণ উৎপন্ন করছে মানে কি থেটা অফ এ বি এর সাথে, তার মানে এ বি ইজ ইকুয়াল টু থেটা অফ এ সি এর সাথে, তার মানে এসি। ক্লিয়ার? এ বি এর সাথে যে কোণ উৎপন্ন করছে এ সি এর সাথে সেম কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা তো থেটার ডিরেক্ট ফর্মুলা জানি, ওই যে কজ ইনভার্স, উপরে হবে ডট গুণফল আর নিচে হবে কি তাদের মান। এখানেও সেম, কজ ইনভার্স উপরে হবে ডট গুণফল এ ডট সি আর নিচে হবে তাদের মান। কজ ইনভার্স যদি বাদ দিয়ে দেই, উপরে আগে ডট গুণফল করো, আলফার সাথে 1 গুণ করলে আলফা, 2 এর সাথে 1 গুণ করলে 2, ঠিক আছে। আচ্ছা, নিচে কি হবে মান, এখানে খেয়াল করো এ আর এ কিন্তু কাটাকাটি চলে যায়, কজ ইনভার্স চলে যায়, তাহলে নিচে কিন্তু শুধুমাত্র বি পড়ে থাকে, নিচে শুধুমাত্র বি পড়ে থাকে। ওকে, তাহলে আমরা বিটা লিখে ফেলি, বি তো ইজিলি বের করা যাবে √2। ওকে, এবার আসো এ ডট সি মানে কি, এই যে আলফা এর সাথে এখানে আর কোনো পার্টি নেই বাদ, তাহলে 2 এর সাথে যে গুণ করলে তাহলে এই যে সহ গুণ করলে 2 হয়, বিটার সাথে 1 গুণ করলে 1 হবে, ঠিক আছে, 1 বিটা, আমরা শুধু বিটা। নিচে কি হবে, সি এর ভ্যালু কত, √1² + 1² মানে √2। এটা যদি কেটে দেই, 2 কাটাকাটি চলে গেলে আলফা ইজ ইকুয়াল টু বিটা। সো এটা আমরা প্রমাণ করে ফেললাম আলফা এবং বিটা পরস্পর সমান। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে বলছে যে কোণ তৈরি করে এবং বি ও সি এর সাথে একই সমতলে থাকে। একই সমতলের কনসেপ্টটা হচ্ছে এ ডট বি ক্রস সি। একই সমতলের বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা একই সমতলে হওয়ার কনসেপ্ট। হ্যাঁ, মানে কি তিনটা ভেক্টর যদি এইভাবে থাকে যে দ্বিতীয় 2 নাম্বার 3 নাম্বারটা ক্রস গুণফল 1 নাম্বারটার সাথে ডট গুণফল করে উত্তর 0 বের হয়, তাহলে তারা একই সমতলে। একই সমতল মানে কি তিনটা একই জায়গায় আছে, হ্যাঁ, একই সারফেসে আছে। আচ্ছা, তাইলে এখন সবকটার ভ্যালু বসায় দাও। হ্যাঁ, তাহলে ক্রস গুণফল আগে বি এর সাথে তুমি সি এর ক্রস গুণফল করো, এটার সাথে এটা ক্রস গুণফল করো। হ্যাঁ, এটা ধরো আমরা সাইডে করতে পারি যে আই জে কে, অঙ্কটা বড় আছে, 1 1 0 আর এখানে কত হবে 0 1 1। এটা করলে কত আসে, আসবে কোনাগুনি যদি গুণ করি আই এর সাথে 1 বিয়োগ 0 মাইনাস জে যদি দেই কত হবে 1 বিয়োগ 0 প্লাস কে যদি দেই 1 বিয়োগ 0, অর্থাৎ আই প্লাস জে প্লাস কে আসছে, আই মাইনাস জে প্লাস কে আসতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস গুণফল। এবার এটার সাথে এর ডট গুণফল করবা, এটার সাথে এর ডট গুণফল, এ মানে কি আলফা আই প্লাস 2j প্লাস বিটা কে। হ্যাঁ, এই দুটাকে ডট গুণফল করো, এই দুটাকে ডট গুণফল করলে আসবে গিয়ে হচ্ছে তোমার আলফার সাথে আলফা মাইনাস 2 প্লাস বিটা, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন আলফার বিটা তো তুমি জানো সমান, তাইলে আলফা আর এখানে আলফা 2 আলফা
তাহলে 2 আলফা সমান সমান 2, তাহলে আলফার মান আসছে 1, তাহলে আলফার মানও 1, বিটার মানও 1। এরই মাধ্যমে প্রমাণ হয়ে গেল, এই আনসার বের হয়ে গেল আলফা 1 বিটা 1। এগুলো একটু বড় ম্যাথ, হ্যাঁ, এগুলো আসার সম্ভাবনা কম, বাট যদি তোমার বোর্ডে যদি কোনো ফাইজলামি মার্কা প্রশ্ন করে এরকম প্রশ্ন করতে পারে। একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? দেখো, একটা দুটা ভেক্টরের সর্বোচ্চ মান কত হইতে পারে? সর্বোচ্চ মান হতে পারে তাদের যোগফল, ঠিক আছে, পি প্লাস কিউ। দুটা ভেক্টরে সর্বোচ্চ মানে লব্ধির আর কি সর্বনিম্ন মান কত হইতে পারে? তাদের বিয়োগফল। তাহলে 3 আর 4 কে যোগ করলে সর্বোচ্চ মান তুমি পেয়েছো 7, আর বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে এখানে কি বলছে যে কোনটি হবে না? তার 1 থেকে 7 এর মধ্যে হবে, কোনটি হবে না? 0 হবে না, ঠিক আছে, এগুলো সব 1 থেকে 7 এর মধ্যে আছে। সো লব্ধি 1 থেকে 7 এর মধ্যে হওয়া পসিবল, বাট 0 হওয়া পসিবল না। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু খুব ভালো একটা ম্যাথ। কি বলছে যে একটি ভেক্টর এ 30 ডিগ্রি কোণে ধনাত্মক x অক্ষের সাথে ক্রিয়াশীল। তার মানে এটা যদি আমাদের অক্ষ হয়ে থাকে 30 ডিগ্রি কোণে মানে এই দিকে ক্রিয়াশীল, এটা ধরো এ ভেক্টর, তার মানটা দিয়ে দিচ্ছে কত? 4, ঠিক আছে। আর আরেকটা বি ভেক্টর ঋণাত্মক y অক্ষের সাথে অবস্থিত, দিকে অবস্থিত। তো ঋণাত্মক y অক্ষ কোন দিকে? এটা হচ্ছে ধনাত্মক y অক্ষ, ঠিক আছে। তার ঋণাত্মক y অক্ষ নিশ্চয়ই এদিকে অবস্থিত, ওকে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তুমি ইজিলি বের করতে পারবা, 90 আর 30 কত? 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বি ভেক্টর এটার মানটা হচ্ছে কত? এটার মানটা হচ্ছে গিয়ে তোমার 8। এখন যদি লব্ধির মান নির্ণয় করতে বলতো তাহলে r = √p² + 2pq cos আলফা দিয়ে এটা করে ফেলতে পারতা, বাট এখানে দেখো ভেক্টর ফরম্যাটে চাইছি, দ্যাটস ওয়াই ওইভাবে করা যাবে না। তুমি যে কাজটা করবা, তুমি করবা হচ্ছে যে আলাদা আলাদা ভেক্টর নির্ণয় করে। যেমন এ ভেক্টর যদি নির্ণয় করতে যাও কি হবে? axi প্লাস ayj। এটা তোমরা জানো যে কোন একটা ভেক্টরকে আমরা মূলত দুইটা উপাংশ ভাগ করে, একটা আনুভূমিক একটা উল্লম্ব। আনুভূমিক উপাংশের মান কেমনে নির্ণয় করে? cos থিটা দিয়ে, উল্লম্ব উপাংশের মান বের করে sin থিটা দিয়ে। তাহলে এই ভেক্টরটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে x অক্ষের সাথে, তাহলে কি হবে? a cos 30 এর মান দিয়ে দিছে 4, হ্যাঁ। আর হইতেছে তোমার cos 30 ভ্যালু আমরা সবাই জানি √3/2, লিখে ফেলাম a cos 30, তারপর i থাকবে পাশে। ayj মানে হলো a sin 30, এর মান হচ্ছে 4 আর sin 30 মান হচ্ছে হাফ। এটা কোন অক্ষ বরাবর অবস্থিত? যে, হ্যাঁ, y অক্ষ বরাবর অবস্থিত, ঠিক আছে। এই দুটো উপাংশ আর কি, দুটো উপাংশ কথা বললাম, এটা আনুভূমিক উপাংশ, এটা উল্লম্ব উপাংশ। তাহলে কাটাকাটি করলে 2 আর 4 কাটাকাটি করলে 2 হয়, তার মানে 2√3i প্লাস 2j। নেক্সট বি ভেক্টরের দিকে যদি ফোকাস করো, এইটা এই বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে এটা x অক্ষের সাথে, খেয়াল করে দেখো, আমরা এই ভেক্টরটা নির্ণয় করব। এটা নির্ণয় করা খুবই সিম্পল। এটা যদি প্লাস জে ভেক্টর হয়, এটা কি হবে? মাইনাস জে ভেক্টর। তাহলে কি হবে? এটা 8 যেহেতু, তাহলে মাইনাস 8j ভেক্টর। এখন স্যারের লব্ধি বের করতে বলছে, তো লব্ধি কিভাবে বের করে? জাস্ট যোগ করে, দুটো ভেক্টর জাস্ট যোগ করে দিবা। তাহলে এখানে 2√3, এই যে 2√3i, এখানে j সামনে 2 আর এখানে -8, তাহলে 2 - 8 যোগ করলে কত হয়? -6 হয়, তাহলে -6j। এটা কোন অপশনের সাথে মিলতেছে? এটা অপশন সি এর সাথে মিলতেছে, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে দুটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে, দেখো নাল ভেক্টর মানে হলো 0 হওয়া। তো দুইটা ভেক্টর সমান আবার তাদের লব্ধি 0 কেমনে পসিবল? যদি এই বরাবর পি ভেক্টর কাজ করে, এই বরাবরও যদি পি ভেক্টর কাজ করে, তাহলে খেয়াল করে দেখো দুইটা সমান, তাই না? এই দুইটাকে যদি এখন যোগ করো, পি ভেক্টর প্লাস যেহেতু বিপরীত দিকে আছে, তাহলে মাইনাস পি হবে, যোগ করলে কত হবে? 0 হয়ে যাবে, তাই না? তো আরেকভাবে করা যায় যে আর মিনিমাম সমান সমান আমরা জানি পি মাইনাস কিউ, হ্যাঁ। তো নাল ভেক্টর মানে আর মিনিমাম ভ্যালু 0। তো কখন এই ভ্যালুটা 0 হবে? যখন পি এবং কিউ পরস্পর সমান হবে। এটা তো বুঝলা, সমান হইতে হবে, যে সমান হইছে, যে নাল ভেক্টর হইছে, 0 হইছে। আরেকটা কি বাকি? এই যে মাইনাস কিউ, এই মাইনাস কই থেকে আসছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলেই তো cos 180 ডিগ্রির মান -1 হয়। তার মানে অবশ্যই তারা বিপরীত দিকে কাজ করবে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। নেক্সট কোশ্চেন, xy সমতলের একটি ভেক্টর x অক্ষের সাথে 130 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভেক্টরটির ঋণাত্মক y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? খেয়াল করে দেখো, xy সমতলের একটি ভেক্টর x অক্ষের সাথে 130 ডিগ্রি, তার মানে 130 ডিগ্রি মানে তো এই দিকে হবে, এই যে এইদিকে ধরো 130 ডিগ্রি, ঠিক আছে। x অক্ষের সাথে 130 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং ভেক্টরটির ঋণাত্মক y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? তাহলে এইটা যদি 130 হয়, তাহলে ঋণাত্মক y অক্ষ মানে কি? এইটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এটা পুরোটা হলো 270, তাই 270 থেকে 130 বিয়োগ করলে কত হবে? 140 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, এর মান কত হলে অমুক ভেক্টর দ্বারা পরস্পর লম্ব হবে? এগুলো আমরা আগে সলভ করছি, ডট গুণফল করলে উত্তর 0 লিখবা, ডট গুণফল করে 0 লিখবা, তারপর এখান থেকে এ বের হয়ে যাবে। এগুলো আগে করাইছি, সো এটা SW। পি এবং কিউ দুটো ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? উপরে হবে ডট গুণফল, নিচে হবে তাদের মান। সো এটাও তোমরা পারো, অবশ্যই বাসায় করে ফেলবা, আলসামি করবা না। মধ্যবর্তী কোণ নির্ণয় করো, উপরে হবে দুইটা ডট গুণফল, নিচে হবে তাদের মান, এটাও পারো, করাইছি।
পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দু ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি মানের সমান। পরিচিত লাগে, আজকে পড়ছিলাম আমরা। দুটি সমমান মানে হচ্ছে পি আর কিউ সমান, এবং এদের লব্ধি মানে হচ্ছে আর যে কোনো একটি সমান মানে পি এর সমান। আজকে আমরা পড়ছিলাম যে পি আর কিউ যদি সমান হয় এবং আলফা যদি 120 ডিগ্রি হয়, তাহলে আর এর মান হয় পি এর সমান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় গেছে, এই জিনিসটা তুমি বলছি মুখস্থ করে ফেলো। দাঁড়াচ্ছি হলো মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, শেষ। সেটা বেসিক কনসেপ্ট। নেক্সট প্রশ্ন বলা হয়েছে এ ভেক্টর সমান সমান এত, বি ভেক্টর সমান সমান এত হলে পরস্পর লম্ব হলে এর মান কত। অর্থাৎ দুটাকে ডট গুণফল করবা, ডট গুণফল করে 0 লিখবা, তারপরে এর মানটা বের করে ফেলবা। ওকে, তারপর পি ভেক্টর সমান সমান এত, কিউ ভেক্টর সমান সমান এত, একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তারপর কি বলছে, তাহলে উপযুক্ত একক সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু সন্নিহিত বলে দিছে, সন্নিহিত বলে দিলে রুলটা হচ্ছে কি, পি এবং কিউ এর ক্রস গুণফল করবা, করে তার মান নির্ণয় করবা, সামনে কোনো হাফ দিবা না, ঠিক আছে? করলে উত্তরটা বের হয়ে যাবে। এবং সর্বশেষ আমাদের আজকের এমসিকিউ চলে আসছে, 110 নম্বর এমসিকিউ, অর্থাৎ আজকের ক্লাসে 110টা এমসিকিউ পড়ানোর টার্গেটে আমি এসেছিলাম, এবং হয়ে যাচ্ছে দুটি ভেক্টর এ ভেক্টর এত, বি ভেক্টর এত হলে মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ বের করার টেকনিক হচ্ছে cos আলফা সমান উপর হবে ডট গুণফল, অর্থাৎ 3 5 15, তারপর হচ্ছে -3। দেখো এখানে কিন্তু যে নাই, সো এখানে অনেকে ধোকা খাবে, -3 এর সাথে 5 গুণ করে যাবে, না কোনো গুণ হবে না। ডিভাইডেড বাই এটার মান আর এটার মান, এটার মান কত হবে √3² + 3²। একটা চোরা টেকনিক শিখাই, যদি দুইটা জিনিস থাকে এবং যদি মান সেম হয়, তাহলে তুমি লিখবা ওই মানটা ইনটু √2, ঠিক আছে? প্লাস এখানেও সেম, দুইটা কি সেম জিনিস, তাহলে এখানে হবে ওই মানটা ইনটু √2। বিশেষ না হলে ক্যালকুলেশন করে দেখো। তাহলে এখানে কত, এর গুণ আকারে আছে, তাহলে কত দাঁড়াচ্ছে বলো তো, উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 15 × 2, তার মানে 30। কাটাকাটি করলে হাফ হয়, cos কত মান হাফ, cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, তাহলে সঠিক উত্তরটা হবে 60 ডিগ্রি। তো এরই মাধ্যমে আমাদের ভেক্টর ক্লাসটা পুরোপুরি শেষ। আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব সুন্দর মতো বুঝছো। যদি কোনো এমসিকিউতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া অমুক মিনিটে ম্যাথটা বুঝিয়ে আরেকবার বুঝাই দেন, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিব। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।